আপনি একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। আমি আপনার বিয়ে করা বউ। আমি আপনার কাছে আসবো না তো অন্য বেরিয়ে আসবে? আমার সাথে মুখ সামলে কথা বলবেন আপনি। সরি বেবি, আর তোমার সাথে রুড বিহেভ করব না। এবার আসো, বাসর একটা সেরে ফেলি। না, আপনি আমার কাছে আসার চেষ্টা করবেন না। আসলে কি করবে? একবার আসবো, হাজার বার আসবো, কারণ তোকে আমি বিয়ে করেছি, তুই আমার স্বামী। আপনি যদি আমার সাথে এরকম করেন তাহলে কিন্তু আমি ডিভোর্স দেব। ডিভোর্সের কথা শুনে পপির রাগ মাথায় উঠে যায়। তখনই শোয়া থেকে উঠে স্বাধীনকে টান দিয়ে খাটে শুইয়ে দেয়। তারপর দুজনের ঠোঁট এক করে দেয়। তখন স্বাধীন শুধু গুঙ্গাতে থাকে। একটু পর স্বাধীনতা তালে তাল মেলায়। পরের দিন সকালবেলা ভাবি, তোমাদের কি ঘুম হয়েছে? সামিয়ার ডাক শুনে পপি উঠে গিয়ে দরজা খুলে। তারপর সামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগে, কিছু কি হয়েছে? এরকম সকালে ডাকছো কেন? তোমাদের কাছে এখনো সকাল। ঘড়ির দিকে তাকাও তো, দেখো কয়টা বাজে। তারপর পপি সামিয়ার কাছ থেকে মুখ সরিয়ে দেওয়ালে টানানো ঘড়ির দিকে তাকায়। দেখতে পায় সকাল 10:30 বেজে গেছে। তারপর সামিয়ার দিকে ঘাড় ঘোরাতেই, দেখেছো কয়টা বাজে? মা বাবা আমাকে পাঠিয়েছে তোমাদেরকে ডাকার জন্য। তোমার মা বাবা আসবে, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে আসো। এই কথা বলে সামিয়া সেখান থেকে চলে যায় বসার রুমে। তারপর পপি স্বাধীনকে ডাকতে লাগে ওঠার জন্য। ডাকতে ডাকতে স্বাধীনের মুখের পানে এক দৃষ্টিতে তাকিয়েছিল পপি। স্বাধীনের ঘুম ভাঙতেই হঠাৎ তার মুখের সামনে পপিকে দেখে বলতে লাগে, কি হয়েছে আপনার? এরকম ভাবে তাকিয়ে আছেন কেন? আমি দেখছিলাম আমার কিউট বরটাকে। তারপর স্বাধীন পপিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ফ্লোরে। শোয়া থেকে উঠে ফ্রেশ হতে যাবে, তখন পপিকে উদ্দেশ্য করে বলে, আপনাকে বলেছিলাম আপনি আমার কাছে আসবেন না। আপনি আমার কাছে এসে আমার অমতে আমাকে ব্যবহার করেছেন। আমি শেষবারের মতো বলছি, আপনি আমার কাছে আসবেন না। যদি আসেন আমি এখান থেকে একেবারে চলে যাব। কথাটা বলে স্বাধীন তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে যায়। অন্যদিকে পপি খাটে বসে থেকে ভাবছে, চাচা চাচি, আমি কি তোমাদের কাছে এতই বোঝা হয়ে গেছিলাম যে তুমি আমাকে এরকম একটা ছেলের সাথে বিয়ে দিলে যে আমাকে দেখতে পর্যন্ত পায় না? এর সাথে সংসার করব কিভাবে? তোমাদেরকে দোষ দেই না, আমার দোষ। জানি না কি কপাল নিয়ে এসেছিলাম। জন্মের পরে মা বাবাকে হারিয়েছি, ভাবলাম বিয়ে করে স্বামীর সাথে সুখে সংসার করব। তখনই স্বাধীন খট করে ওয়াশরুমের দরজা খুলে দরজা দিয়ে মাথা বের করে পপিকে বলতে লাগে, মানে আমি আমার জামা কাপড় আনতে ভুলে গেছি, একটু এনে দেবেন? ওই যে ওয়ার্ড্রপের দ্বিতীয়টাতে আমার জামা কাপড় আছে। এরপর পপি স্বাধীনের বলা কথা অনুসরণ করে জামা কাপড় বের করে নিয়ে স্বাধীনকে দিতে যাবে। তখনই পিছলে পড়ে যায়। ওয়াশরুম থেকে পানি এসে পড়ে পিচ্ছিল হয়ে গেছে। পপি সোজা গিয়ে স্বাধীনের উপর পড়ে যায়। দুজনেই কীরকম ঘোর লাগানো দৃষ্টিতে তাকিয়ে আছে দুজনের দিকে। একটু পর স্বাধীন উঠে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয় পপির গালে। তখন পপি কান্না করে দেয়। একদম ন্যাকা কান্না করবেন না। আমি ন্যাকা কান্নাকে অনেক ঘেন্না করি। আমি বলেছিলাম আপনাকে আমার থেকে দূরে থাকতে, কিন্তু আপনি আমার কাছে কাছে থাকছেন কেন? 3 মাস পর ডিভোর্স লেটার পেয়ে যাবেন, তখন ভালো একটা ছেলের সাথে বিয়ে করে নিয়েন। স্বাধীনের কথাগুলো পপির কলেজায় তীরের মতো বাঁধল। তারপর ওয়াশরুম থেকে উঠে রুমে খাটে বসে পড়ে। একটু পর স্বাধীনের গোসল করা শেষ হলেই পপি ওয়াশরুমে ঢুকে। তারপর পপিও ফ্রেশ হয়ে বের হয়ে দেখে স্বাধীন শুয়ে শুয়ে মোবাইল চালাচ্ছে। তারপর পপিকে আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছিল। তখনই চেয়ে দেখে স্বাধীন তার দিকে মায়া ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, আমি মেয়েটার সাথে এমন কেন করছি? আমি চাইলে তোকে আমার স্ত্রীর মর্যাদা দিতে পারি, তাহলে এরকম কেন করছি? যে ছেড়ে যাবার চলে গেছে ওকে নিয়ে ভেবে তো আর লাভ নেই আমার। নতুন করে জীবন সাজাবো। পপির দিকে তাকিয়ে এই কথাগুলো ভাবছিল স্বাধীন। তখনই তার ফোনে একটা মেসেজ আসে। মেসেজের শব্দে স্বাধীনের ঘোর ভেঙে মোবাইলের দিকে তাকায়। দেখতে পাই রং নাম্বার থেকে তাকে একটা মেসেজ পাঠানো হয়েছে। মেসেজটা সেন্ড করতে দেখতে পাই পপির সাথে আরেকটি ছেলে অশ্লীল কাজে লিপ্ত। তখনই স্বাধীনের রাগ মাথায় উঠে যায়, কিন্তু পপিকে কিছু বলে না। স্বাধীন মনে মনে ভাবতে লাগে, আমি তো কিছুদিন পর ওকে ছেড়ে দেব। যাও, একটু চেয়েছিলাম ওকে আপন করে নেওয়ার, তা হলো না। স্বাধীনের এরকম ভাবনা চেহারার দিকে তাকিয়ে পপি বলতে লাগে, সামিয়া এসেছিল, মা নাকি ডেকেছে আমাদেরকে, তাড়াতাড়ি চলুন। তারপর স্বাধীন শোয়া থেকে উঠে বসার রুমে উদ্দেশ্যে রওনা হয়। স্বাধীন আর পপিকে দেখে তখনই স্বাধীন মা বলতে লাগে, দেখো না স্বাধীনের বাবা, পপির সাথে আমার ছেলেকে একদম পারফেক্ট মানিয়েছে।
আমি মনে মনে আমার ছেলের জন্য এরকমই একটা বৌমা চাচ্ছিলাম। হ্যাঁ, ছেলে মেয়ে দুটোকে অনেকটাই ভালো মানিয়েছে। এবার আসেন নায়কের পরিচয় করিয়ে দেওয়া যাক। আমাদের গল্পের নায়কের নাম স্বাধীন শেখ। তার বাবার নাম হাসমত আলী শেখ। তার মায়ের নাম মুক্তি। স্বাধীনের একটা কিউট ছোট্ট বোন আছে যার নাম সামিয়া। বর্তমানে স্বাধীন একটা বেসরকারি কলেজের শিক্ষক। তার বাবার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে, শেখ ইন্ডাস্ট্রি। কিন্তু স্বাধীনের ছোট থেকে স্বপ্ন একজন ভালো শিক্ষক হওয়ার, তাই বাবার ব্যবসার দিকে সেরকম আগ্রহ দেখায়নি। তারপর পপি স্বাধীন খাবার টেবিলে বসে পড়ে। তখনই স্বাধীনের মা বলতে লাগে, কই গেলি শেফালি? এখানে আয়, বৌমাকে ভাত দে। অনেক বেলা হয়ে গেছে, হয়তো বা খাইনি। নিশ্চয়ই তোমাদের অনেক ক্ষুধা লেগে গেছে। শেফালি হচ্ছে এই বাড়ির কাজে মেয়ে। একটা সময় স্বাধীনের বাবা যখন ব্যবসার কাজে চট্টগ্রাম গিয়েছিল, তখন শেফালি আর শেফালির মা একসাথে ভিক্ষা করত। একটা কার এসে শেফালির মাকে অ্যাক্সিডেন্ট করে। শেফালির মা সেখানেই মারা যায়। স্বাধীনের বাবা শেফালিকে সেখান থেকে তুলে নিয়ে আসে। সে ছোট্ট থেকে বড় করেছে এখানে। খালাম্মা আইতাছি, বড় সাহেবের জন্য বিরিয়ানি রান্না করছি, এই জন্য একটু দেরি হয়ে গেছে। তারপর শেফালি কিচেন রুম থেকে এসে সকলকে ভাত বেড়ে দিতে লাগলো। তখন শেফালিকে উদ্দেশ্য করে স্বাধীন বলে ওঠে, কিরে শেফালি, তোর লেখাপড়া কত দূর? ভাইজান, স্কুলে গেছিলাম, স্যার কইছে যে আগামীকাল থেকে পরীক্ষা, আর আমার স্কুলের সকল খরচ বড় সাহেব চালায়। আসলে শেফালি ক্লাস 8-এ পড়ে। শেফালিকে যখন ছোট সময় বাসাতে আনা হয়, তখন স্বাধীন বলে, এত ছোট মেয়েকে দিয়ে তোমরা বাসার কাজ করাবে? তোমরা একটা কাজ করো, ওকে স্কুলে ভর্তি করে দাও, পড়াশোনা করবে, পাশাপাশি বাড়িতেও কাজ করবে। স্বাধীনের কথা শুনে স্বাধীনের বাবা মা শেফালিকে স্কুলে ভর্তি করে। তারপর থেকে শেফালি স্কুলে পড়াশোনা করে। শোন, এই মাছের মাথাটা তুই আমার বৌমাকে দে। তখনই পপি তুতলিয়ে বলে ওঠে, না মা, আমি মাছের মাথা খেতে পারি না। চাচা চাচিদের বাসায় থাকতাম, তখন মাছের মাথা চাচা খেত। তারপর মাছের মাথাটা স্বাধীনের প্লেটে তুলে দেয় পপি। স্বাধীনের প্লেটে মাছের মাথাটা তুলে দিতে স্বাধীন রেগে হাত ধুয়ে উঠে পড়ে। তখনই তার মা পাশ থেকে বলে, কি হয়েছে? রান্নাকে তোর পছন্দ হয়নি? এরকমভাবে উঠে যাচ্ছিস কেন? মা, পেট ভরে গেছে আমার। তোর প্লেটের ভাত না যেমন ছিল তেমনই আছে। কি খেলি তোর পেট ভরে গেল? তারপর স্বাধীন তার মায়ের সাথে বেশি কথা না বলে চলে গেল তার রুমে। অন্যদিকে স্বাধীনের মা পপিকে উদ্দেশ্য করে বলতে লাগে, মা, তোমার সাথে কি স্বাধীন কোনো খারাপ ব্যবহার করেছে? তোমার ওপর কি রেগে আছে? না মা, আমার সাথে উনি তো খারাপ ব্যবহার করেননি, আর রেগে থাকবেনই বা কেন? তোমরা খেয়ে নাও, স্বাধীনের ক্ষুধা লাগেনি। ক্ষুধা লাগলে অবশ্যই খেত, তার যে পছন্দের বিরিয়ানি রান্না করেছি। অন্যদিকে স্বাধীন রুমে গিয়ে খাটে বসতেই হাত রাখে খাটে। তখনই তার হাতে কী রকম ভেজা ভেজা লাগে। বিছানার দিকে তাকাতেই দেখে রক্ত। তখনই চট করে মনে পড়ে যায় সে ভিডিওটার কথা। স্বাধীন মনে মনে বলতে লাগে, তাহলে আমি যে ভিডিওটা দেখলাম সেটা কি মিথ্যা? ছেলেটার সাথে যদি শুয়ে খারাপ কাজে লিপ্ত হয়, তাহলে ভার্জিন ছিল কেমনে পপি? হে আল্লাহ, বুঝতে পারছি না কোনটা সঠিক কোনটা ভুল। চিৎকার দিয়ে বলে উঠল কথাগুলো স্বাধীন। একটু পর সকলে খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। পপি শেফালির সাথে কাজ করতে লাগে। কাজ করা শেষ করে একটা প্লেটে কিছু বিরিয়ানি নিয়ে তার রুমে যায়। গিয়ে দেখে স্বাধীন কি যেন চিন্তা করছে। বিরিয়ানি প্লেট নিয়ে টেবিলের উপর রাখে আর স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, তখনকার ওইরকম ব্যবহারের জন্য সরি, আর কখনো এরকম করব না। আপনি আমার সাথে যত পারেন রাগ খাটান, কিন্তু নিজের শরীরের দিকে খেয়াল রেখে। বিরিয়ানি আনছি, খেয়ে নিন। কথা বলে পপি ফ্রেশ হতে যায় ওয়াশরুমে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে স্বাধীন বিরিয়ানি খাচ্ছে। তড়িঘড়ি করে স্বাধীনের কাছে গিয়ে পপি বলতে লাগে, আরও বিরিয়ানি আনবো, খাবেন আপনি? খাওয়া ছেড়ে স্বাধীন হাতের ইশারা দিয়ে বোঝায় আর লাগবে না তার। খাবার খেতে খেতে হঠাৎ করে বেসম খায় স্বাধীন। তড়িঘড়ি করে পপি নিচে নেমে পানি নিয়ে আবার ফিরে আসে রুমে। স্বাধীনের সামনে পানি দিতেই ঢকঢক করে খেয়ে ফেলে। তারপর খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ে। অন্যদিকে পপি প্লেটগুলো নিয়ে কিচেন রুমে গিয়ে ধুয়ে আসে। তারপর পপিকে স্বাধীনের পাশে ঘুমিয়ে পড়ে। বিকেলের দিকে সামিয়া ডাকে পপির ঘুম ভাঙ্গে। শোয়া থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ওয়াশরুম থেকে বের হতেই পপি সামিয়াকে উদ্দেশ্য করে বলে, সকালে যে তোমাকে খাবার টেবিলে দেখলাম না, কই গেছিলে?
আসলে ভাবি, আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল, তার জন্য আর কি জলদি যেতে হয়েছে। ইম্পর্টেন্ট ক্লাস নাকি অন্য কিছু? ভাবি, তুমি কি যে বলো না, আমার মতো সিঙ্গেল মেয়ে এই পৃথিবীতে খুঁজেও পাবে না। দেখো না, আজ পর্যন্ত একটাও ছেলের দিকে ঠিক মতো তাকায়নি। সত্য বলছো তো? ভাবি, সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। আর আমার যদি বিএফ থাকতো তাহলে তো তুমি নিশ্চয়ই বুঝতে পারতে। সামিয়া পপির কথা বলার শব্দে স্বাধীনের ঘুম ভেঙে যায়। তারপর স্বাধীন ঘুম থেকে উঠে একটা ধমক দিয়ে ওঠে। কি করেছিস তোরা? রুমটাকে মাছের বাজার বানিয়ে ফেলেছিস। আর সামিয়া, কখন আসলি তুই? ভাইয়ের মুখ থেকে এরকম কথা শুনে সামিয়া অনেকটাই অবাক হয়ে যায়। নতুন বইয়ের সামনে কেউ এমনভাবে কথা বলে? আসলে তুই তো জানিস আমার ঘুমের ব্যাঘাত ঘটালে কি করি। আমার কোনো কিছু খেয়াল থাকে না ঘুমের মধ্যে কেউ যদি ব্যাঘাত ঘটায়। এটা তো আমার আগেরই অভ্যাস, নতুন তো আর না, তাই বউই একটু মানিয়ে নিক। স্বাধীনের মুখ থেকে বউ ডাক শুনে অনেকটাই অবাক হয় পপি। তারপর রুমের ভিতর না থেকে দুজন বসের রুমে যায়। তাদের সাথে স্বাধীনের বাবা মা এসে আড্ডা দেয়। স্বাধীন আর একটু ঘুমিয়ে ফ্রেশ হয়ে বাইরে বের হবে, তখনই তার মা বলতে লাগে। এতদিন লেট করে বাসায় ফিরতিস, কিছু বলতাম না। এখন কিন্তু বউ আছে ঘরে, রাত্রিতে যেন লেট করিস না। জলদি ফিরবি বাড়িতে, বলে দিলাম কিন্তু, না হলে তোর খবর আছে। তারপর স্বাধীন বাইরে গিয়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে রাত্রের আগে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে সোজা তার রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে পপি বিছানা গোছাচ্ছে। পপির দিকে একটু তাকিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়, ফ্রেশ হয়ে আসে। পপিকে উদ্দেশ্য করে স্বাধীন বলতে লাগে। শোনেন, আমাদের দুজনের মাঝে যাই হয়ে যাক না কেন, বাহিরের কেউ যেন বুঝতে না পারে। আর হ্যাঁ, আমার দেওয়া অবহেলা কখনো আমার পরিবারকে বুঝতে দেবেন না। যদি কোনোভাবে বুঝে যায় যে আমি আপনার সাথে খারাপ ব্যবহার করি, তাহলে কিন্তু আপনাকে আমি ডিভোর্স দিয়ে এই বাড়ি থেকে চলে যাব। পপি কিছু বলছে না, মাটির দিকে তাকিয়ে আছে। পপি তখনই তার চোখ থেকে 2 ফোঁটা জল নিচে গড়িয়ে পড়ে। তখনই সামিয়া তাদের রুমের কর্নারে এসে বলে। ভাইয়া, আসতে পারি? কে তুই? আবার কবে থেকে আমার পারমিশন নিয়ে আমার ঘরে ঢুকতে শিখলি? আসলে ভাইয়া, আগে তুমি ছিলে সিঙ্গেল, এখন ডাবল। তো কখন কোন অবস্থায় থাকো সেটা তো বলা যায় না, তাই আর কি নক করে ঘরে ঢুকি। কথাটা বলে দৌড়ে স্বাধীনের রুম থেকে বসের রুমে চলে যায় সামিয়া। একটু পর কাজের মেয়ে শেফালি এসে বলতে লাগে। ভাইয়া, আপনাদের দুজনকে আঙ্কেল আন্টি ডাকছে। সেখান থেকে চলে যায় কাজের মেয়ে। তখন স্বাধীন পপির দিকে তাকিয়ে বলতে লাগে। বুঝতে পেরেছো কি আমার কথাটা, নাকি এখনো বুঝতে পারোনি? সত্যি বলছো তো? হ্যাঁ, বুঝেছি। আপনাকে আর বলতে হবে না। এই কথাটা আপনি না বললেও আমি কখনো আপনার বাবা মাকে বুঝতে দিতাম না আমাদের সম্পর্কের ব্যাপারে। তাই সেই বিষয় নিয়ে নিশ্চিত থাকতে পারেন, কখনো আপনাকে আমার জন্য আপনার বাবা মার কাছ থেকে বকা শুনতে হবে না। তারপর তারা দুজন চলে গেল বসের রুমে। বসের রুমে গিয়ে পপি স্বাধীনের বাবা মার সাথে আড্ডা দিতে লাগে। অন্যদিকে স্বাধীন অন্য মুখ করে মোবাইল টিপছিল। তখনই তার ফোনে একটা মেসেজ আসে। পপির সাথে একটা ছেলের অনেকগুলো পিকগুলো দেখে স্বাধীনের রাগ মাথায় উঠে যায়। বাবা মার সামনে কিছু বলতে পারছে না পপিকে। অন্যদিকে স্বাধীন মনে মনে ভাবছে। এই পিকগুলো কে দিচ্ছে? তারপর বসের রুম থেকে স্বাধীন ছাদে চলে যায়। তারপর যে নাম্বারটি থেকে মেসেজ এসেছে সেই নাম্বারে কল করে স্বাধীন, কিন্তু নাম্বারটি বন্ধ। আর একবার কল দিতে সেই একই কথা, আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। স্বাধীন আর ফোন না করে তার একটা বন্ধুকে কল দেয়। সৌরভ, কই তুই এখন? কি ভুল করে ফোন করেছিস নাকি আমাকে? আরে ঠিক তেমনটা না। প্রয়োজন ছাড়া তো নিশ্চয়ই ফোন করিসনি। আসলে আর ঢং না করে কি হয়েছে বল। আসলে আমার একজনের নাম্বারে ডিটেলস লাগতো। আচ্ছা, নাম্বারটা আমার কাছে SMS করে দে, আমি দেখছি। তারপর স্বাধীন সৌরভকে নাম্বার SMS করে দেয়। সৌরভ নাম্বারের মালিকের নাম দেখে আবার স্বাধীনকে ফোন করে। আসলে তুই যে নাম্বারটা দিয়েছিস সে নাম্বারটা আকাশ নামে কার NID দিয়ে রেজিস্টার করা। অনেক উপকার করলি রে তুই। সময় নিয়ে অফিসে আসিস, টি দিতে হবে। আচ্ছা, নিশ্চয়ই ঠিক পাবি, ঝামেলাটা থেকে মুক্তি পাই। তারপর ফোন কেটে দেয় স্বাধীন। তখনই পিছনে কারোর ডাক শুনতে পায়। পিছনে ঘুরে দেখে পপি। স্বাধীনকে উদ্দেশ্য করে পপি বলতে লাগে। তুমি এখানে? আর তোমাকে পুরো বাসা আমি খুঁজে বেড়াচ্ছি। আপনি আমাকে কেন খুঁজবেন?
আপনাকে আমি তো বারবার করে বলছি আপনি আমার সম্বন্ধে নাক গলাবেন না। আসলে বাবা মা আপনাকে ডাকছিল, তাই খুঁজছিলাম। হঠাৎ করে স্বাধীন অনেকটাই রেগে যায়, আর সেই পিকগুলোর কথা ভেবে পরক্ষণে নিজেকে থামিয়ে নেয়, কারণ সে তো আর পপিকে ভালোবাসে না, ভালোবেসেও বিয়ে করেনি। কিছুদিন পর এমনিতেই ডিভোর্স দিয়ে দেবে, এগুলো নিয়ে কথা বলে তার কোনো লাভ নেই। তারপর স্বাধীন পপির পিছু পিছু ছাদ থেকে নেমে যায়। তারপর খাবার টেবিলে যেতেই এতগুলো খাবার দেখে স্বাধীন তো অবাক। তখন স্বাধীন বলতে লাগে। এতগুলো খাবার রান্না করেছো কেন মা? পরক্ষণে স্বাধীনকে থামিয়ে দিয়ে তার মা বলতে লাগে। আরে আমি রান্না করিনি, কিংবা শেফালিও রান্না করেনি। সবগুলো খাবার রান্না করেছে আমাদের পপি। এমনকি আমাকে, শেফালিকে কাউকেই রান্নাঘরে যেতে দেয়নি। পপির হাতের রান্না শুনে স্বাধীনের ভুরু কুঁচকে যায়, চোখের পলকে মাকে উদ্দেশ্য করে বলে। মা আমার ক্ষুধা লাগেনি, বন্ধুদেরকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে এসেছি। স্বাধীনের এরকম কথা শুনে রেগে ওঠে স্বাধীনের মা, স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে। তোর জন্য মেয়েটা সেই দুপুর থেকে রান্না করছে, আর তুই কিনা বলছিস খাবি না? এটা কীরকম কথা বলতো? তারপর স্বাধীন আর কিছু না বলে সেখান থেকে তার রুমে চলে গেল। স্বাধীন রুমে প্রবেশ করতেই একটু পর পপি এসে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে। তোমার রাগ আমার উপর। আমার রান্না করা খাবারগুলো আমার টাকায় কেনা না যে তুমি খাবে না। এখন তুমি যদি খাবার না খাও তাহলে বাবা মা নিশ্চয়ই আমাদের সম্পর্কটাকে নিয়ে সন্দেহ করবে। তাই বলছিলাম নিচে গিয়ে খাওয়া দাওয়া করবেন, চলেন। পপির কথাগুলো স্বাধীন বুঝতে পারে বাবা মার মনে কষ্ট দিয়ে লাভ নেই, তাই সেও পপির পিছু পিছু খাবার টেবিলে চলে আসে। খাবার টেবিলে আসতেই স্বাধীনকে উদ্দেশ্য করে তার বোন সামিয়া বলতে লাগে। দেখছো বাবা, ভাবির কাছে নিশ্চয়ই জাদু আছে। স্বাধীন ভাইয়া যদি রাগ করে খাবার টেবিল থেকে চলে যায়, ভাইয়াকে কিন্তু কোনোভাবেই খাবার টেবিলে আনা যায় না। সেখানে কিনা তোমার বৌমা মাত্র 2 মিনিটে নিয়ে আসলো। নিশ্চয়ই আমার বৌমা জাদু জানে। এরকম কথা শুনে পপি মুচকি এসে সকলকে বলে। আসলে বাবা এরকম কোনো কিছুই নয়। তাই নাকি? তার নাকি ক্ষুধা লাগছিল না, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে অনেক কিছু খেয়েছে, আর রাত্রিতে না খেয়ে থাকতে হয় না, তাই জোর করে নিয়ে আসলাম। বুঝতে পেরেছি, বৌমা অনেক ক্ষুধা লাগছে। বৌমা, তোমার রান্নার ঘ্রাণ শুকেই আমার পেট ভরে গেছে। পেট ভরে গেলে তো হবে না, খেয়েও দেখতে হবে। তারপর সকলে খাওয়া দাওয়া শুরু করে। স্বাধীনের অনেক স্বাদ লাগে পপির রান্না করা খাবার। সেকেন্ড টাইম যখন খাবার নিতে যাবে তখন সামিয়া পাশ থেকে বলে ওঠে। ভাইয়া, তোমার না ক্ষুধা নাই? তাহলে 1 প্লেট শেষ করে আবার নিতে চাচ্ছ? আসলে বৌমা রান্না করা খাবার অনেক সুস্বাদু হয়েছে, যার কারণে আবার নিচ্ছে। যতই পেট ভর্তি থাকুক না কেন, বৌমার রান্না করা খাবার আসলে অনেক স্বাদ হয়েছে, যে কেউ 2 প্লেট ভাত খাবে। এভাবে খাওয়া দাওয়া শেষ করে স্বাধীন তার রুমে চলে যায়। পপি আর শেফালি মিলে কাজ করতে লাগে। একটু পর কাজ শেষ করে পপি রুমে যায়, গিয়ে ফ্রেশ হয়ে খাটে বসতে যাবে তখনই স্বাধীন বলতে লাগে। আজ থেকে তুমি আমার সাথে থাকবে না, তুমি নিচে ঘুমাবে, আমি উপরে ঘুমাবো। কথাটা শুনে পপির মাথায় আগুন চলে যায়। তখনই স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে। অনেক নিজেকে কন্ট্রোল করেছি, আর না নিজেকে কি ভাবিস তুই? হ্যাঁ, আমাকে কি চিনিস? জানিস কত ছেলে আমার জন্য লাইন লাগিয়ে দাঁড়িয়েছিল? আমি চেয়েছিলাম আমার চাচা চাচির পছন্দ করা ছেলেকে বিয়ে করতে। তাদের কথা কখনো অমত হব না, কারণ তারা আমাকে ছোট থেকে বড় করেছে। আর আপনি বোধহয় জানেন না, আমার বাবা মা অনেক আগেই মারা গেছে। আমি যখন ছোট ছিলাম তখন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় মা বাবা। তারপরে থেকে চাচা চাচির কাছে থাকতাম, সেখানে থেকেই আজ এত বড় হয়ে উঠেছি। আর একটা কথা, আমাকে দেখে আজ পর্যন্ত কলেজের সকল ছেলেরা ভয় পায়, সেখানে কিনা আপনার মতো একটা ছেলের কাছে আমি মাথা নত হব? কখনোই না, আপনি ভুল ভেবেছেন। কথাটা বলে স্বাধীনকে ধাক্কা দিয়ে খাটে গিয়ে শুয়ে পড়ে। স্বাধীন তো পপির এরকম কথা শুনে একদম অবাক। তারপর স্বাধীন অন্যদিকে ঘুরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল, ফজরের আজানের শব্দে পপির ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্বাধীনকে ডাকতে লাগে। স্বাধীন এদিক ওদিক ফিরে ঘুমিয়ে পড়ে আবার। এরকম দেখে পপি ওয়াশরুমে গিয়ে 1 মগ পানি নিয়ে এসে স্বাধীনের মুখে মারে। তখনই স্বাধীন চেঁচিয়ে ওঠে। ও মা গো, ও বাবা গো, কই তোমরা? আমার বাড়ির ছাদ ফুটো হয়ে গেছে, জলদি আসো, জলদি আসো। কথাটা বলে শোয়া থেকে উঠে পড়ে স্বাধীন। চোখের সামনে পপিকে মগ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তার আর বোঝার বাকি নেই যে
পপি তার মুখে পানি ছুঁড়ে মেরেছে। তখনই স্বাধীন পপিকে উদ্দেশ্য করে বলতে লাগে, আপনি আমার মুখে পানি কেন মারলেন? সে কখন থেকে আপনাকে ভালো করে ডাকছি, শুনছেন না যে? শুধু হ্যাঁ বলে এপাশ ওপাশ ফিরছেন। তো কি করবো এত সকালে উঠে? কি করবেন বুঝতে পারছেন না তো? অজু করে নামাজ পড়তে যান, ফজরের আজান হয়েছে। পরে? পরে কবে আবার? জলদি অজু করে নামাজ পড়তে যান, না হলে কিন্তু আপনার খবর আছে। তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ নাকি? এরকম ব্যবহার করলে কিন্তু তোমাকে ডিভোর্স করে দেব। ডিভোর্স শব্দটা শুনে চমকে যায় পপি। মুহূর্তে নিজেকে ঠিক করে স্বাধীনকে বলতে লাগে, ডিভোর্স দিন আর যাই করেন, আগে নামাজ পড়ে আসেন তারপর। স্বাধীন শুয়ে না থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে দেখে পপি টুপি নিয়ে দাঁড়িয়ে আছে। পপির হাত থেকে টুপি নিয়ে স্বাধীন সোজা মসজিদে চলে যায়। নামাজ পড়ে অনেকটাই ভালো অনুভব করে সে। নামাজ শেষ করে একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে বাসায় ফিরে আসে। বাসায় এসে দেখে পপি কিচেন রুমে কি যেন করছে। তার মন চাচ্ছিল দরজার কাছে গিয়ে দেখবে কি করছে, সেদিকে না গিয়ে সোজা তার রুমে চলে যায়। রুমে গিয়ে পাঞ্জাবি খুলে শুতে যাবে, তখনই পপি বলে ওঠে, না না, আর ঘুমানো যাবে না, এই নিন চা। আর চাচা চাচি ফোন করেছিল, তারা নাকি আসবে আজকে, তাই বলছিলাম যদি আপনি আমার সাথে যেতেন। স্বাধীন আর কিছু না ভেবে চাটা নিয়ে মোবাইল হাতে নিয়ে দেখে সেই নাম্বার থেকে আবারও SMS। তখনই দেখতে পাই পপি একটা ছেলের সাথে পার্কে বসে আছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে ছেলেটার কাঁধে মাথা দিয়ে আছে পপি। এরকম ভিডিও দেখে অনেকটাই রেগে যায় স্বাধীন। দেখতে পাই ভিডিওটা মাত্র 1 মিনিট আগে দিয়েছে। তড়িঘড়ি করে ওই নাম্বারে ফোন করে। ফোন করতেই ওপাশ থেকে ছেলেটা ফোন বন্ধ করে দেয়। আবারও ফোন করে। তখনই বলতে লাগে, আপনার ডায়ালকৃত নাম্বারটি সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, একটু পর আবার চেষ্টা করুন। বারবার শুধু একই কথাটি আসছে। পরক্ষণে স্বাধীনের মাথায় একটা বুদ্ধি আসে। স্বাধীন মনে মনে ভাবে, আমি ছেলেটার নাম ওর সামনে নেব আর বলবো তার সাথে দেখা হয়েছে। দেখি পপির মুখের এক্সপ্রেশন কি। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে পপিকে ডাক দেয়। পপি স্বাধীনের কাছে আসতেই ওকে উদ্দেশ্য করে বলে, আসলে তোমার জানি কোনো বন্ধু আকাশ? হ্যাঁ, ছেলেটার নাম আকাশ ছিল। ওই ছেলেটার সাথে দেখা হয়েছিল, তোমার কথা জিজ্ঞেস করলো। ছেলেটা তোমার কি হয়? পপি ভুরু কুচকে তাকায় স্বাধীনের দিকে। একটু পর স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে পপি, কি বলছেন এসব আপনি? আমার তো কোনো ছেলে বন্ধু নাই, যা আছে শুধু মেয়ে বন্ধুই। তো কি করে আপনি আমার ছেলে বন্ধুকে খুঁজে পান? হয়তো আপনার সাথে কেউ ট্রল করেছে বা ফান করেছে। সন্দেহের দৃষ্টি নিয়ে পপির দিকে তাকিয়ে আছে স্বাধীন। পপির কথাগুলোতে স্বাধীনের সন্দেহ হয়নি। এরকমভাবে তাকিয়ে থাকতে দেখে স্বাধীন ভ্যাবাচাকা খেয়ে যায়। হালকা করে কাশি দিয়ে স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি হয়েছে আপনার? এরকম আমার দিকে তাকিয়ে আছেন কেন? আসলে এমনি। স্বাধীনের কথা বলার ভঙ্গিতে কিরকম সন্দেহের গন্ধ পায় পপি। সন্দেহ নিয়ে পপি স্বাধীনকে বলতে লাগে, নিশ্চয়ই আপনার কোনো কিছু হয়েছে, না হলে এরকমভাবে আমাকে প্রশ্ন করতেন না। প্লিজ আপনি বলবেন আমাকে, আপনি কেন এরকম ঘৃণা করছেন? কেনই বা আকাশ নামের ছেলেটার কথা জিজ্ঞেস করছেন, যাকে কখনো আমি দেখিওনি, ইভেন কখনো আকাশ নামটাই শুনিনি আমি। স্বাধীন আর সেখানে না থেকে ফোনটা নিয়ে চলে যায় ছাদে। ছাদে আসতেই কিরকম জানি বাচ্চাদের চেঁচামেচির আওয়াজ পায় স্বাধীন। নিচে তাকিয়ে দেখে বসার রুমে অনেক মানুষ বসে আছে। স্বাধীনের চিনতে ভুল হলো না যে এগুলো হচ্ছে পপির চাচা চাচির চাচাতো বোনের ছেলে পেলে। তারপর স্বাধীন সোজা তার রুমে চলে যায়। একটু পর পপিকে ডাকতে লাগে আর স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, প্লিজ আমাদের মাঝে যা হয়েছে তা বাইরের মানুষ যেন জানতে না পারেন। আর তাছাড়া সবার সামনে সব সময় আমার সাথে একটু ভালো ব্যবহার করবেন, না হলে কিন্তু আমি আপনার বাবা মার সামনে আপনার সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য হব। কথাগুলো বলে পপি সেখান থেকে চলে যায়। একটু পর স্বাধীন চলে যায় নিচে যেতেই চাচা স্বাধীনকে ডাকতে লাগে। স্বাধীন পপির চাচার কাছে যেতে পপি চাচা বলে উঠতে লাগে, জানি না বাবা, আমার মেয়েটা তোমার সাথে কিরকম ব্যবহার করছে। ও একটু বদমেজাজি, কিন্তু সবার সাথে ভালো ব্যবহার করে। তুমি ওর কথায় কিছু জানি মনে করো না। আমার একটা বাবা মা মরা মেয়ে, তোমার কাছে একটাই আমার চাওয়া। তারপর পপির চাচা চাচির সাথে আড্ডা দিতে লাগে স্বাধীন। একটু পর ছোট ছেলেপেলে এসে স্বাধীনকে বলতে লাগে, ভাইয়া ভাইয়া আমরা চকলেট খাবো, আমাদের চকলেট এনে দাও। ভাইয়া আমিও চকলেট খাবো, আমাকেও এনে দাও। এভাবেই ছেলেগুলো স্বাধীনের কাছে এসে আবদার করতে লাগে।
তারপর স্বাধীন ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলে, বিকেলে আমরা ঘুরতে যাব, তখন তোমাকে চকলেট আর অনেক আইসক্রিম কিনে দেব। এরপর স্বাধীন বাচ্চাগুলোর সাথে দুষ্টামি করতে লাগে। দূর থেকে সব কিছুই দেখছিল পপি। বাচ্চাদের সাথে বাচ্চা, বিশেষ করে তার আঙ্কেল আন্টির সাথে স্বাধীন খারাপ ব্যবহার করেনি, এটাতে সন্তুষ্ট পপি। পপি ভেবেছিল নিশ্চয়ই আঙ্কেল আন্টির সাথে অনেক খারাপ ব্যবহার করবে স্বাধীন, কিন্তু ঘটল তার উল্টো। এভাবেই কেটে যায় দিনটা। সন্ধ্যার দিকে ছেলেগুলো আবার এসে স্বাধীনের কাছে বায়না করতে লাগে। ওকে, তোমাদেরকে নিয়ে যাব, তোমরা ফ্রেশ হয়ে আসো। তারপর স্বাধীনের কাছে স্বাধীনের ছোট্ট বোন এসে বলতে লাগে, ভাইয়া আমিও যাব, অনেকদিন ধরে ঘোরাঘুরি করা হয় না। যা, তুইও ফ্রেশ হয়ে আয়। তখন পাশ থেকে স্বাধীনের বাবা বলে ওঠে, আর বৌমা তুমিও গিয়ে ফ্রেশ হয়ে আসো, তুমিও ওদের সাথে ঘুরতে যাও। না বাবা, আমি যাব না, আমার বাসায় অনেক কাজ আছে স্বাধীনের। বাড়িতে কাজ আছে, শেফালি আর তোমার মা দেখে নেবে, তুমি যাও স্বাধীনের সাথে। আর কিছু না বলে পপি তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা বোরকার উপরে হিজাব পরে নেয়। কারণ সে জানে স্বাধীন পর্দাশীল মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, আর সেখানে নাকি স্কুল পড়ুয়া বকেটে মেয়েকে বিয়ে করেছে। তার জন্যই পপিকে মেনে নিতে একটু কষ্ট হচ্ছে স্বাধীনের। তারপর ফ্রেশ হয়ে বাচ্চাগুলোকে নিয়ে একটা শিশু পার্কের সামনে গাড়ি থামালে ছেলেগুলো তো গাড়ি থেকে নেমে একটা চিৎকার দিয়ে ওঠে। আর স্বাধীন কি করবে বলে, ভাইয়া তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য। তোমরা ঘোরাঘুরি করো, আমরা সাইডে আছি, কিছু দরকার হলে আমাদেরকে বলিও। তারপর ছেলেগুলোকে সেখান থেকে রেখে পাশের একটা টেবিলে বসে পড়ে স্বাধীন, পপি, সামিয়া। তখনই সামিয়া চিৎকার দিয়ে বলে, ভাইয়া ওই যে ফুচকা, আমি ফুচকা খাবো, প্লিজ আমাকে ফুচকা খেতে বারণ করবে না। তোকে তো একবার বলেছি কখনোই বাইরের খাবার খাবি না বা স্ট্রিট ফুড খাবি না, এগুলোতে অনেক পরিমাণ মেডিসিন থাকে যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর, তাই কখনো খাবি না বাইরের খাবার। অনেকক্ষণ ধরে জোরাজোরি করতে লাগে সামিয়া। পাশ থেকে পপি বলে ওঠে, বোনের আবদার একদিন রাখলে কি এমন ক্ষতি হবে? পপি সামিয়ার জোরাজোরিতে স্বাধীন আর কিছু বলতে পারে না। ফুচকার দোকানে যেতে সামিয়া বলে ওঠে, মামা 3 প্লেট ফুচকা দিয়ে, আর একটা দিয়ে একটু ঝাল বেশি। 3 প্লেট কেন? লোক তো তোরা 2 জন, 3 প্লেট অর্ডার দিলি কেন? তোকে কি বাবা মা এমনি বলদ বলে? আমরা এখানে লোক কয়জন? 3 জন। 3 জন তো 3টাই অর্ডার দিয়েছি। কি? আমি মোটেও এই বাড়ির খাবার খাবো না, কখনোই না। 3 প্লেট ফুচকা নিয়ে আসে 3 জনের হাতে ধরিয়ে দেয়। স্বাধীন বলে ওঠে, আমি মোটেও ফুচকা খাবো না, তোরাই খা। এরকম কেন করছেন আপনি? একবার তো খেয়ে ট্রাই করেন, তাহলেই বুঝতে পারবেন। ভাইয়া একটা খেয়ে দেখ, তুই আরও খেতে চাইবি। সকলের জড়াজড়িতে স্বাধীন আর না করতে পারে না। একটা ফুচকা মুখে নিতে ঝাল লেগে যায় স্বাধীনের, কারণ ফুচকাওয়ালা কাকা সামিয়া ঝাল প্লেটটা স্বাধীনকে দিয়েছে, আর সেখান থেকে ফুচকা খাওয়ার এই অবস্থা। পপি দৌড়িয়ে ফুচকাওয়ালার কাছে গেল। আঙ্কেল, আপনার কাছে কি পানি হবে? না বাবা, আমার কাছে পানি হবে না, একটা কল আছে এখান থেকে, তাও 5 মিনিটের পর, সেখান থেকে পানি নিয়ে আসি। আর পানি ফুরিয়ে গেছে, আর আনতে পারছি না। পপি কি করবে বুঝতে না পেরে দৌড়ে গিয়ে স্বাধীনের মুখের সঙ্গে মুখ লাগিয়ে চুষতে লাগে। এতে কিছুটা হলেও স্বাধীনের ঝাল কমবে এটা ভেবে। কিছুক্ষণ পর ছেড়ে দিতে পপি অনেকটা লজ্জা পায়, কারণ সামিয়ার সামনেই দাঁড়িয়েছিল। ভাই ভাবির কীর্তিকলাপে সে দাঁড়িয়ে থেকে দেখছিল। স্বাধীনকে ছেড়ে দিয়ে পপি উঠতে যাবে, তখন থেকে সামিয়া তাদের দিকে তাকিয়ে আছে। নিজের মাথায় নিজে থাপ্পড় দিয়ে বলতে লাগে, ধ্যাৎ, কি করলাম আমি ছোট বোনের সামনে এগুলো? আমার তো একদম খেয়ালই ছিল না। অন্যদিকে স্বাধীন পপি এরকম ব্যবহার দেখে হক চুকিয়ে যায়। নিজেকে সামলে নিয়ে পপির উদ্দেশ্য করে বলতে লাগে, তোমার কি ম্যানার্স নাই? কোন স্থানে কি করতে হয় তুমি তা বোঝো না নাকি? রেগে কথাগুলো বলে স্বাধীন। পপি স্বাধীনের এরকম রাগ দেখে বলে ওঠে, সরি, আমি খেয়াল করিনি। তুমি ঝালে কিরকম জানি করছিলে, তা নিজেকে আর ধরে রাখতে পারিনি। এখন তো অনেকটা ঝাল কমেছে নিশ্চয়ই। ঝাল কমেছে, কিন্তু তোমাকে মারতে ইচ্ছে করছে। ছোট বোনদের সামনে নিজেদেরকে এত ছোট বানিয়ে ফেললাম। পাশ থেকে সামিয়া বলে ওঠে, টেনশন নিও না ভাইয়া, আমি কিছু দেখতে পাইনি। সামিয়ার এরকম কথা শুনে স্বাধীন পপি মিটিমিটি করে হাসতে লাগে। তারপর ফুচকা খাওয়া শেষ করে ফুচকার বিল মিটিয়ে গাড়িতে গিয়ে বসে। একটু পর এক এক করে ছোট ছেলেমেয়েরাও এসে গাড়িতে ওঠে। তারপর বাসার উদ্দেশ্যে রওনা হয় তারা। বাসে গিয়ে যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে খাওয়া দাওয়া করে, রুমে গিয়ে শুয়ে পড়ে।
পপির চাচা চাচি চাচাতো বোনেরা যাবে না আজকে বাড়িতে, কালকে স্বাধীন পপিকে নিয়ে যাবে তাদের বাড়িতে। এদিকে স্বাধীন খাওয়া দাওয়া করে ছাদে একটু হাঁটাহাঁটি করে, তারপর রুমে এসে শুতে যাবে। তখনই পপি তাকে উদ্দেশ্য করে বলে, আসলে তোমাকে যে কি দিয়ে ধন্যবাদ দিব আমি আমার পরিবারের সাথে ভালো ব্যবহার করার জন্য। ধন্যবাদ দিতে হবে না, তুমি আমার পরিবারের সাথে ভালো ব্যবহার করবে, আমি তোর পরিবারের সাথে ভালো ব্যবহার করব। আর তুমিও জানো আমাদের সম্পর্কটা সামান্য কয়েকদিনের, 3টা মাস পেরিয়ে গেলে আমি তোমাকে ডিভোর্স দেব, তাই একদম আমার কাছাকাছি আসার চেষ্টা করবে না তুমি। স্বাধীনের মুখ থেকে ডিভোর্স শব্দটা শুনে পপি রেগে যায়। ড্রেসিং টেবিলের সামনে থেকে দৌড়ে স্বাধীনকে এসে গলা চেপে ধরে আর বলতে লাগে, বিয়ে যখন তোকে করেছি আমি তোকে ছাড়ছি না মৃত্যুর আগ পর্যন্ত। আর ডিভোর্স এটার কথা তো তুই ভুলে যা একদম। আর একবার যদি মুখ থেকে ডিভোর্স কথাটি বের করিস তাহলে তোর অবস্থা একদম শেষ করে দেব আমি। তখন স্বাধীন পপিকে আবার বলে ওঠে, আমি একবার বলেছি আপনাকে কখনোই আমি স্ত্রীর মর্যাদা দেব না। আপনি শুধু আমার শরীরটাই ভোগ করতে পারবেন, কখনো আমাকে না। আর 3 মাস পর আমি আপনাকে ডিভোর্স দিয়ে দেব, এটাই সত্যি। স্বাধীনের মুখ থেকে আবার ডিভোর্স শব্দটি শুনে পপির রাগ চড়ক গাছে উঠে যায়। নিজেকে আর সামলাতে না পেরে বলে ওঠে, দেখ তোর এখন কি অবস্থা করি আমি। কথাটা বলে স্বাধীনের মুখের সাথে মুখ লাগিয়ে চুষতে লাগে। স্বাধীন একটা ছেলে, আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে দুজনেই হারিয়ে যায় সুখের রাজ্যে। পরের দিন সকালবেলা ঘুম ভেঙে স্বাধীন বুঝতে পারে যে পপির বুকে স্বাধীন রেগে পপিকে ধাক্কা দিয়ে খাট থেকে নিচে ফেলে দেয়। খাটের কোণের সাথে পপির মাথা লেগে কেটে যায়। নিজের মাথায় হাত দিয়ে দেখতে পাই রক্ত বের হচ্ছে। স্বাধীন ওইদিকে পাত্তা না দিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে পপি ফার্স্ট এড বক্স নিয়ে মাথায় পট্টি লাগানোর চেষ্টা করছে। স্বাধীন নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে পপির কাছে গিয়ে ভালো করে ওর মাথায় ব্যান্ডেজ করে দেয়। তারপর সোজা স্বাধীন তাদের বাসার ছাদে চলে যায়। সাদিকে দোলনাতে বসেছিল, তখনই তার ফোনে টুং করে একটা মেসেজ আসে। মেসেজটা অন করে দেখতে পাই পপির উলঙ্গ দেহ একটি ছেলের সাথে শুয়ে আছে। মেসেজটা দেখে তখনই ওই নাম্বারে কল করে স্বাধীন। রিং হচ্ছে, ওই পাশ থেকে ফোন রিসিভ করে একটা ছেলে কণ্ঠ বলে ওঠে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিজের বউয়ের এরকম ভিডিও দেখে কেমন লাগছে আপনার? কথাগুলো বলে ওই পাশ থেকে হাসতে লাগে ছেলেটি। নিজেকে সামলে নিয়ে স্বাধীন ছেলেটিকে উদ্দেশ্য করে বলে ওঠে, তুমি কে আর কেনই বা আমাকে এই ভিডিওগুলো দিচ্ছ? আমি তো এমনিতেই 6 মাস পর ওকে ডিভোর্স দিয়ে দেব। আচ্ছা, তাহলে এই ব্যাপার। তা ভাইয়া কেমন আছেন? আপনি সেটা তো বললেন না। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আর তুমি কে, কেনই বা আমাকে ভিডিওগুলো দিচ্ছ, একটু প্লিজ বলবে? আসলে আমি হচ্ছে পপির ফ্রেন্ড, ওকে আমার নাম বললেই শুনবে। আমাদের রিলেশন ছিল প্রায় 5 বছর ধরে। আমি ছিলাম গরিব, আর আমাকে রেখে আপনার সাথে বিয়ে করে নাই পপি। আচ্ছা, তুমি যে কথাগুলো বলছো বা ভিডিওগুলো দেখাচ্ছ, আমি তো পপের স্বামী, আমি তো ওকে ভার্জিন দেখেছি। আপনি কি নিজের চোখে দেখেছেন? ওর মতো মেয়ে কি পারে না পারে তা আপনি নিজেও জানেন না। আর হ্যাঁ, একটা কথা, ওর কাছ থেকে দূরে থাকবেন আপনি। স্বাধীন উদ্বেগ কণ্ঠ নিয়ে ছেলেটাকে উদ্দেশ্য করে বলে ওঠে, কেন? তা কেন? আমি ওর দিকে খেয়াল রাখবো, ও যা ইচ্ছা তাই করুক, আমি যা ইচ্ছা তাই করব। ওর টার্গেট আপনাদের শেখ ইন্ডাস্ট্রিট, কারণ ওর বাবার ব্যবসায় অনেক টাকা লস করে দেয় আপনার বাবা, তাই আপনাদেরকে পথে বসানোর জন্য ওই ব্যবসায় গিয়েছে। আর একটা কথা, এক এক করে দেখেন আপনার মা বাবাকে সে নিজের কবজায় করে নেবে, তারপর আপনাকে। কথাগুলো বলে ফোন কেটে দেয় সেই অপরিচিত ব্যক্তি। এই পাশ থেকে স্বাধীন। হ্যালো হ্যালো, ফোন কেটে দিলেন কেন? স্বাধীন আর কিছু জিজ্ঞেস করবে এর আগে ফোন কেটে যায়। তারপর পেছন ঘুরে দেখে পপি দাঁড়িয়ে আছে। হয়তোবা তার সকল কথাবার্তা শুনে নিয়েছে সে। তখনই পপিকে উদ্দেশ্য করে স্বাধীন বলতে লাগে, কি হয়েছে আপনার? এরকম ভূতের মতো পেছনে এসে দাঁড়িয়ে আছেন কেন? আসলে আব্বু আম্মু আপনাকে ডাকছিল। তখন স্বাধীন ছাদ থেকে নেমে তার বাবা মার রুমের সামনে এসে বলতে লাগে, আসতে পারি? টেবিলে বসে পত্রিকা পড়ছিল স্বাধীনের বাবা। স্বাধীনের এরকম কথা শুনে দরজার দিকে তাকাতে দেখতে পায় স্বাধীন দাঁড়িয়ে আছে। তখন স্বাধীনকে উদ্দেশ্য করে স্বাধীনের বাবা বলতে লাগে, আয় বাবা, এখানে এসে বস। তারপর স্বাধীন গিয়ে তার বাবার সামনে বসে পড়ে। তারপর স্বাধীনের বাবা পত্রিকা ধুয়ে স্বাধীনের দিকে তাকিয়ে স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, দেখ, আমার কোনো ছেলেও নাই, শুধুমাত্র তুই বাদে একটা মেয়ে আছে।
যদি তাকে বিয়ে দিয়ে দিই তাহলে সে স্বামীর সংসার করবে। আমার এত বড় ব্যবসা প্রতিষ্ঠান তাহলে কে দেখাশোনা করবে? আমি তো আর চিরকাল বাঁচবো না। তাই আমি চাচ্ছিলাম তুই শিক্ষকতা ছেড়ে দিয়ে আমাদের ব্যবসা দেখ। বাবার মুখ থেকে স্বাধীন এরকম কথা শুনে অনেকটা অবাক হয়ে যায়। বাবাকে উদ্দেশ্য করে স্বাধীন বলে ওঠে, তুমি যতদিন পারো তোমার ব্যবসা দেখো, আমি শিক্ষকতা ছাড়তে পারবো না। আমি চাচ্ছিলাম যেখানে আছি সেখান থেকে আমাদের স্কুলে ট্রান্সফার হয়ে আসবো। আর তুমি যখন ব্যবসা করতে পারবে না বা চাইবে না তখন না হয় আমি ব্যবসা দেখাশোনা করব, ততদিন তুমি করো। ছেলের মুখ থেকে এরকম কথা শুনে স্বাধীনের বাবা অনেকটাই অবাক হয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলে, আমি আর কত বছর ব্যবসা দেখাশোনা করব? হয়তো আর মাত্র 2 বছর কিংবা 3 বছর। তারপর না হয় আমি দেখাশোনা করব। তখন আমি ইচ্ছাতেই আপনার বাসায় ঢুকে যাব। ততদিনের জন্য আমাকে আমার শিক্ষকতা করতে দিন। তারপর স্বাধীন তার বাবার সাথে আরো কিছু কথা বলে রুম থেকে বের হতে যাবে। তখনই স্বাধীনের মা স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, শোন, আমাদের একটা রীতি আছে যে বিয়ের পরের দিন ছেলে শ্বশুর বাড়ি যায়। তোর বেলাও হয়তো তা হয়নি। আমরা চাচ্ছিলাম যে তুই আজকেই পপি মামনিদের বাড়ি নিয়ে যাবি। না গেলে হয় না? আসলে আমার স্কুলের ছুটি আর মাত্র 2টা দিন আছে, তারপরে ব্যাক করতে হবে। তাই চাচ্ছিলাম এই 2টা দিন বাসাতে রেস্ট নেব। তা কি করে হয় বল? পপির তো বাবা মা নেই, ওর চাচা চাচি এসেছে, তাদের সাথে তোকে যেতে হবে। সেখানে না হয় আজকে রাতটা থেকে কালকে চলে আসিস, তারপরেও তোকে যেতে হবে। মায়ের মুখের সামনে আর কোনো কথা বলল না স্বাধীন। তারপর মা বাবার রুম থেকে বেরিয়ে যায় স্বাধীন। নিজেকে বসের রুমে দেখে সকলে মিলে আড্ডা দিচ্ছে। আড্ডায় গিয়ে অংশগ্রহণ করে স্বাধীন। একটু পরে শেফালি এসে সকলের উদ্দেশ্যে বলে ওঠে, আপনাদের সকলের খাওন রেডি করছি, সবাই খাবার টেবিলে চলে আসেন। শেফালির এরকম কথা শুনে সকলে সেদিকে তাকায়। শেফালির কথা শুনে সবাই খাবার টেবিলে গিয়ে বসে পড়ে। খাবার টেবিলে পপিকে না দেখে স্বাধীনের বাবা বলে ওঠে, কি হয়েছে স্বাধীন? পপি মা তো আসেনি। বাবা, ও বোধহয় রুমেই বসে আছে, ডেকে নিয়ে আসছি, দাঁড়াও। তোকে আর যেতে হবে না, শেফালি যা তো পপি মাকে ডেকে নিয়ে আয়। তারপর শেফালি সেখান থেকে পপিকে ডাকার উদ্দেশ্যে স্বাধীনের রুমে চলে যায়। স্বাধীনের রুমে প্রবেশ করে শেফালি পপিকে উদ্দেশ্য করে বলে ওঠে, আপামনি, খালাম্মা, ভাইজান আপনাকে ডাকতেছে। তারপর পপি শেফালির সাথে খাবার টেবিলে চলে আসে। খাবার টেবিলের কাছে আসতে পপির মাথায় ব্যান্ডেজ দেখে স্বাধীনের বাবা বলতে লাগে, কি হয়েছে মা, তোমার মাথায় ব্যান্ডেজ কেন? আসলে বাবা ওয়াশরুমে গিয়ে পিছলে পড়ে যায় আর দেওয়ালের সাথে হালকা মাথা লেগে কেটে গেছে। দেখে শুনে কাজ করবে না? দেখো অনেকটা কেটে গেছে নিশ্চয়ই। না বাবা, হালকা একটু ছিলে গেছে। তারপর পপি এসে স্বাধীনের পাশে বসে পড়ে। শেফালি সকলকে খাবার দিতেই খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। রুমে গিয়ে পপি ব্যাগ গোছাতে লাগে। স্বাধীন রুমে আসলে স্বাধীনকে উদ্দেশ্য করে পপি বলতে লাগে, আপনি কি আমাদের সাথে যাবেন? মাথা দিয়ে হ্যাঁ সম্মতি জানালো স্বাধীন। তারপর স্বাধীনকে উদ্দেশ্য করে পপি আবারও বলতে লাগে, আপনার কি জামা কাপড় গুছিয়ে দেব? সে আগের বারের মতো মাথা দিয়ে স্বাধীন হ্যাঁ সম্মতি জানায়। তারপর পপি স্বাধীনের জামা কাপড় গুছাতে লাগে। একটু পর দরজায় কে জানি নক করে। স্বাধীন খাটে বসে থেকে মোবাইল টিপছিল। পপিকে দরজা খুলে দেয়। দেখতে পায় সামনে দাঁড়িয়ে আছে সামিয়া। ভাবিকে উদ্দেশ্য করে বলে, ভাবি, তোমার সাথে তোমাদের বাসায় নিয়ে যাবে আমায়? মোবাইল থেকে চোখ সরিয়ে দরজার দিকে দেখে স্বাধীন সামিয়া দাঁড়িয়ে আছে। সামিয়াকে উদ্দেশ্য করে স্বাধীন বলতে লাগে, কিছুদিন পর তোর এক্সাম, আর তুই ঘুরবি। কই ঘুরবো? তুমি যতদিন ভাবিদের বাড়ি থাকবে ততদিন থাকবো, আবার তোমার সাথে চলে আসবো। প্লিজ নিয়ে যাও না ভাইয়া। যাক না আমাদের সাথে, এমন কি হবে, 2 দিনই তো থাকবে। তারপর আর কিছু না বলে স্বাধীন তারপর ব্যাগ গুছিয়ে বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে পপিদের বাসার উদ্দেশ্যে রওনা হয়। স্বাধীনের বাসা থেকে পপিদের বাসা মাত্র 5 কিলোমিটারের দূরত্ব। পপিদের বাসায় যে পপি যে আগের রুমটাতে থাকতো সেই রুম দেখিয়ে দেয় স্বাধীনকে। একটু পর রুমে চলে আসে। তখন স্বাধীন পপিকে উদ্দেশ্য করে বলে, আমি কিন্তু 2 দিন থাকতে পারবো না, একদিন পরে এখান থেকে চলে যেতে হবে আমাকে। কেন থাকতে পারবে না? মাত্র তো 2 দিন। আমার ছুটি 2 দিন পর শেষ হয়ে যাবে, তাই চাচ্ছিলাম একদিন আগে গিয়ে সেখানে রেস্ট নিতে। তো একদিন আগে যে কি করবেন এরকম? এখান থেকে চট্টগ্রাম অনেক দূর। আমার একটা সমস্যা আছে যে বেশি দূর জার্নি করলে অনেক অসুস্থ হয়ে পড়ি, তাই চাচ্ছিলাম 2-1 দিন আগে যে রেস্ট নিয়ে পরের দিন থেকে ক্লাস করাবো। ও আচ্ছা, বুঝতে পারছি।
আর বাবা মা বলল আপনি নাকি এটা ট্রান্সফার নিয়ে আমাদের কলেজে চলে আসবেন। চাইলেও তো আসা সম্ভব না, এর কিছু পলিসি আছে, হয়তো বা আসতেও পারি। আমি বলছিলাম যে বাবার তো অনেক বয়স হয়ে গেছে, তো বাবার ব্যবসা বাণিজ্যকে দেখাশোনা করবে। কথার মাঝে পপিকে থামিয়ে দেয় স্বাধীন। আমাদের বিষয়ে তোমার এত ভাবতে হবে না, বিশেষ করে আমাদের ব্যবসার দিকে কখনোই তুমি নজর দিবে না, কথাটা মনে থাকে যেন। কথাটা বলে স্বাধীন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। একটু পর বাসাতে থাকা ছোট ছেলেপিলে এসে ডাকতে লাগে। ভাইয়া ভাইয়া ওঠেন, আপনার সাথে খেলা করব আমরা। তখনই দৌড়ে এসে পপি ছেলেগুলোকে সরিয়ে নিয়ে যায় আর ছোট বাচ্চাদেরকে উদ্দেশ্য করে বলে, তোমাদের না বলেছি তোমাদের ভাইয়া যখন ঘুমাবে তখন তাকে ডিস্টার্ব করবে না, তাহলে তোমরা কেন তাকে ডিস্টার্ব করছো? পপি ছেলেগুলোকে যখন তার কাছ থেকে সরিয়ে নিয়েছিল তখনই স্বাধীনের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে স্বাধীন খাটে বসে পড়ে। তখন ছেলেগুলোর ভিতর থেকে একটি ছেলে বলে ওঠে, আপু, ও তো ভাইয়া উঠে গেছে। কথাটা বলে চিৎকার দিয়ে ওঠে ছেলেটি। তারপর স্বাধীন ছেলেগুলোর সাথে বাইরে গিয়ে খেলাধুলা করতে থাকে। এভাবে কেটে যায় দিনটা। রাত্রে খাওয়া দাওয়া শেষ করে স্বাধীন রুমে গিয়ে আদর্শা হয়ে ফোন চাপছিল। একটু পর পপি রুমে আসলে স্বাধীন বলতে লাগে, সত্যি করে আমাকে একটা কথা বলবেন? হ্যাঁ বলেন, অবশ্যই সত্যি কথাই বলবো আপনাকে। আসলে আকাশ নামের আপনার কোনো কি বন্ধু আছে? আচ্ছা আপনার কি হয়েছে বলেন তো? আর একদিনও জিজ্ঞেস করলেন আমার কি বন্ধু আছে আকাশ নামে, আজকেও যে জিজ্ঞেস করছেন। না, সেরকম কোনো বিষয় না, আজকেও আপনার সেই আকাশ নামের বন্ধুর সাথে দেখা হয়েছিল। পপির মুখের দিকে তাকিয়ে কথাগুলো বলছিল স্বাধীন। একটু বিচলতার ছাপ নেই। এত জঘন্য কাজ করার পরও তার নাম শুনে পপির মুখে কোনো বিচলতার ছাপ নেই। তারপর শুয়ে পড়ে দুজন। এভাবে কেটে যায় 2টা দিন। তারপর স্বাধীনের ব্যাগ গুছিয়ে দেয় পপি। তাহলে আপনি এখান থেকে চলে যাবেন? হ্যাঁ, আমি এখান থেকে চলে যাব। মা বাবার সাথে দেখা করবেন না? আর ওইদিকে যাব না, এখান থেকে সোজা চলে যাব। আর হ্যাঁ, একটা কথা, সামিয়াকে নিয়ে যেও, বেশি দিন রেখো না, ওর আবার কিন্তু কিছুদিন পর পরীক্ষা আছে। তারপর স্বাধীন পপির চাচা চাচিদের কাছে চলে যায়। জানি না বাবা কতটুকু আদর করতে পারছি তোমাকে, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও আমাকে। না আঙ্কেল, আসলে আমাকে যেতে হবে, আমার স্কুলের ছুটি শেষ, সময় পেলে আবার আসবো। তা আমাকে আঙ্কেল বলছো কেন তুমি? তো কি বলবো আপনাকে? সেই ছোট্ট থেকে বড় করছি পপিকে, কখনো বাবার অভাব বুঝতে দেইনি, সেই সুবাদে আমি ওর বাবাই, তো আমাকে বাবা বলে ডাকতে পারো। আরও কিছু কথা বলে পপি চাচা চাচির কাছ থেকে বিদায় নিয়ে স্বাধীন রওনা হয় চট্টগ্রামের উদ্দেশ্যে। বাসায় পৌঁছে স্বস্তির নিঃশ্বাস ফেলে স্বাধীন। ফ্রেশ হয়ে হাতে ফোন তুলে দেখে অনেকগুলো কল করেছে পপি। স্বাধীন বুঝতে পারছে না মেয়েটি কেন তার জন্য এরকম করছে, যেখানে সম্পর্কটা মাত্র কিছু দিনের। ফোন রেখে উঠতে যাবে, তখনই দেখে কে জানি ফোন করেছে। ফোনটা হাতে নিয়ে ওপাশ থেকে বলতে লাগলো, ঠিক মতো গিয়ে পৌঁছেছেন আপনি? এতবার করে ফোন করছি, ফোন রিসিভ করছেন না। পৌঁছেছি, আর আমাকে ফোন করা লাগবে না, আর এত ন্যাকামো করা লাগবে না। ফোন কেটে দিয়ে স্বাধীন কিচেন রুমের উদ্দেশ্যে পা বাড়াতে আবার তার ফোনে ফোন আসে। ফোনটা হাতে তুলে দেখে তার বাবা ফোন করেছে। বাসায় পৌঁছেছিস তুই? হ্যাঁ বাবা, এই তো এসে ফ্রেশ হয়ে বসে আছি। তা বৌমাকে নিয়ে গেছিস নাকি তুই গেছিস? না বাবা, পপিকে নিয়ে আসিনি, আমি এখান থেকে ট্রান্সপোর্ট নেওয়ার জন্য এসেছি। ও আচ্ছা, তাহলে তাহলে রাখি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবে, যেন রাত জাগিস না। সব বাবা মার একটা কমন কথা, বেশি রাত জাগিস না। ছোট থেকে বড় হয়েছি এই একটা কথাই শুনতে। তারপর স্বাধীন কিচেন রুমে গিয়ে নাস্তা তৈরি করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা উঠে তার কলেজের উদ্দেশ্যে রওনা হয়। কলেজে গিয়ে পৌঁছাতে তাকে অনেক স্যার কনগ্রাচুলেশন জানায়। তারপর সেখান থেকে সোজা প্রিন্সিপালের রুমে চলে যায়। প্রিন্সিপালকে উদ্দেশ্য করে স্বাধীন বলে, স্যার, আমি আর এখানে পড়াতে চাচ্ছিলাম না, কারণ আমার বাবা মা অনেক বৃদ্ধ হয়ে গেছে, আর আপনি তো শুনেছেন আমি বিয়ে করেছি, তাই তাদেরকে রেখে এত দূর এসে শিক্ষকতা করা সম্ভব না। তাই স্যার চাচ্ছিলাম আমাকে যদি ট্রান্সফার করে আমাদের গ্রামের কলেজে পাঠানো যেত। দেখো বাবা স্বাধীন, তুমি তো সব জানো, তোমাকে ট্রান্সফার করে অন্য জায়গায় পাঠাবো সেই হাতটা আমার নেই, সব ওপর থেকে নির্দেশ আসে। তুমি যেহেতু বলেছো, আমি দেখি কি করতে পারি। অনেক অনেক ধন্যবাদ স্যার। তারপর স্বাধীন প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে এসে তার ক্লাসরুমে চলে যায়। ক্লাসরুমে মেয়েগুলোর ক্লাস ছিল স্যার। সকল স্যারের ক্লাস ফাঁকি দিল, স্বাধীন স্যারের ক্লাস ফাঁকি দিত না কখনই
মেয়েগুলোর মাঝ থেকে একটা মেয়ে দাঁড়িয়ে স্যারকে উদ্দেশ্য করে বলে ওঠে। হঠাৎ এরকম প্রশ্ন শুনে স্বাধীন ভ্যাবাচেকে খেয়ে যায়। মেয়েটিকে উদ্দেশ্য করে বলে স্বাধীন। হ্যাঁ, আমি বিয়ে করেছি। এর কারণে তোমাদের এতদিন ক্লাস নিতে পারিনি। স্বাধীন এরকম কথা শুনে মেয়েগুলো হতাশ বনে যায়। যে স্যারের উপর এতদিন ক্রাশ খেয়ে বসেছিল সে স্যার নাকি বিয়ে করে বসে আছে। এভাবেই ক্লাসটা শেষ করে স্বাধীন যখন টিচার্স রুমে ঢুকবে তখনই তার ফোনে একটা নোটিফিকেশন আসে। মেসেজটি অন করতে দেখে পপি শার্ট প্যান্ট পরে একটা ছেলের কাঁধে মাথা দিয়ে বসে আছে একটা পার্কে। ভিডিওটি দেখে তাড়াতাড়ি করে কল করে ছেলেটিকে। ওই পাশ থেকে কল রিসিভ করে বলে ওঠে। স্যার, নিজের বউকে তো বাড়িতে রেখে গেছেন, এখন দেখেন পার্কে পার্কে ছেলে নিয়ে ঘোরেই, তাও আবার কি রকম অশ্লীল পোশাক পরে। তখন স্বাধীন ছেলেটিকে বলে ওঠে। এখনো কি বসে আছে পার্কে? জি, এখনো বসে আছে। ভিডিও কল দিয়ে দেখাবো নাকি আপনাকে? ভিডিও কল করে দেখানো লাগবে না, আমি বুঝতে পেরেছি। তারপর ফোন কেটে তার মাকে ফোন করে। কি রে বাবা, কেমন আছিস? বাসায় গিয়ে একটা বারো ফোন করলি না আমাকে? জি মা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর বাবার সাথে প্রত্যেক দিনই কথা হয়। তোমাকে কি বলে না আমার কথা? হ্যাঁ, তা তো বলেই, কিন্তু তোর সাথে কথা না বললে তো আমার ভালোই লাগে না। আচ্ছা, বুঝতে পেরেছি। পপি কোথায় মা? ওই একটু বাইরে বের হয়েছে, বলল কি জানি একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, তাই আর মানা করিনি। তা ওর তো কলেজে আজকে কোনো ক্লাস নাই। কি রকম ইম্পর্টেন্ট ক্লাস করতে গেছে সে? জানি না বাবা, বলল যে ইম্পর্টেন্ট ক্লাস আছে, তাই আর মানা করিনি। তারপর স্বাধীন মায়ের সাথে আরও কিছু কথা বলে ফোন রেখে পপিকে ফোন করে। অন্যদিকে পপি পার্কে তার বেস্ট ফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে বসে আছে। তাদের মধ্যে ঝামেলা হয়েছে, তাই পপি মিটিয়ে দেওয়ার জন্য এসেছে আজ। ছেলেটির সাথে কথা বলার মাঝেই তার ফোনে কে যেন ফোন করে ফোনটা রিসিভ করে পপি বলে ওঠে। আজ নিজে থেকে ফোন করলে যে? না, মার সাথে কথা বলতে চাচ্ছিলাম, তাই আপনার ফোন করলাম। মার তো ফোন আছে, আপনার কাছে কি নাম্বার নেই? মার নাম্বারে অনেকবার ফোন করেছি, কিন্তু ফোন বন্ধ বলছে। ও আচ্ছা, তাই বলেন। ফোনটা একটু মার কাছে দেন তো, কথা বলবো। স্বাধীনের এরকম কথা শুনে পপি ভয় পেয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলে ওঠে। আসলে আমি বাসায় নেই, একটা প্রয়োজনে চাচার কাছে এসেছি। ও আচ্ছা, তাহলে কি মাকে বলে এসেছো তুমি? মাকে তো বলেই আসছি যে আমি চাচাদের বাসায় যাচ্ছি, একটু দরকার। ও আচ্ছা, তাহলে ফোন রাখলাম। কথাটি বলে স্বাধীন ফোন কেটে দেয়। ওই পাশ থেকে হ্যালো হ্যালো বলতে লাগে পপি। মনে মনে বলে, কিছু বুঝে ফেললো না সে? কিরকম যেন সন্দেহের সহিত কণ্ঠে আমার সাথে কথা বলল। এগুলো ভেবে আমার কি লাভ? সে তো আমার সাথে এমন ভাবেই কথা বলে। কিরে, কি ভাবছিস তুই? হঠাৎ পপিকে নাড়িয়ে বলে ওঠে কথাগুলো রিয়া। রিয়া হচ্ছে পপির ছোটকালের বান্ধবী। রিয়ার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া লেগে ব্রেকআপ হয়েছে, তাই আজকে মিট করে দিতে এসেছে পপি। রিয়ার এরকম ডাক শুনে ভাবনার স্রোত ভাঙে পপি। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলে ওঠে। ও কি বলছিল যেন? অন্যদিকে স্বাধীনের সন্দেহ আরও গাঢ় হলো পপির উপরে। এভাবে কেটে গেল আরও 7টা দিন। একদিন ক্লাস করা ছিল, স্বাধীন হঠাৎ তার কাছে কেরানি এসে বলতে লাগলো, বাবা, স্বাধীন তোমাকে প্রিন্সিপাল স্যারের রুমে ডেকেছে। আচ্ছা আঙ্কেল, আপনি যান, আমি আসছি। তারপর স্বাধীন ক্লাস শেষ করে প্রিন্সিপালের রুমে চলে যায়। স্যার, আসতে পারি? হ্যাঁ, আসো বাবা। স্যার, আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, তোমাকে ডেকেছে বস। স্বাধীন প্রিন্সিপাল স্যারের রুমের সিটে বসে পড়ে। একটু পর স্বাধীনের সামনে প্রিন্সিপাল স্যারের একটা খাম এগিয়ে দিয়ে বলতে লাগে, তুমি জানো আমার জন্য তুমি কত বড় উপকার করেছিলে ওই দিন, যেদিন আমার মেয়ে আমার কাছ থেকে প্রায় মৃত্যুর ঢলে পড়েছিল। আসলে প্রিন্সিপাল স্যার আর তার মেয়ে কার অ্যাক্সিডেন্ট করে। ওই দিন তার মেয়ের অনেক রক্ত বের হয়, তাই তার শরীরে 2 ব্যাগ রক্তের প্রয়োজন ছিল, কিন্তু ওই রক্তের গ্রুপটা রিয়ার হওয়ার কারণে সকলের কাছে নেই। অনেক ভেঙে পড়েন প্রিন্সিপাল স্যার। অনেক খোঁজাখুঁজি করেও কোথাও রক্ত পাওয়া যায় না। সবাই যখন হাল ছেড়ে দিচ্ছিল তখন প্রিন্সিপালের সামনে স্বাধীন আসে। তার রক্তের গ্রুপ ওবি নেগেটিভ, যার কারণে সেদিন প্রিন্সিপাল স্যারের মেয়ের জীবন বাঁচিয়েছিল স্বাধীন। জানি না তোমার উপকার কখনো করতে পারবো কিনা, কিন্তু যখন প্রয়োজন হবে আমাকে বলবে। আর এই খামটাতে তোমার ট্রান্সফার লেটার আছে,
আর তোমাকে তোমার গ্রামে ট্রান্সফার করা হয়েছে। এবার খুশি? তোমার স্বাদের মুখে কৃত্রিম হাসি রেখা ফুটিয়ে বলে ওঠে। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। স্যারকে ধন্যবাদ জানিয়ে স্যারের কেবিন থেকে বেরিয়ে আসে স্বাধীন। তারপর টিচার রুমে এসে বসতেই তার পাশের চেয়ারে বসে থাকা শরীফুল বলতে লাগে। তা ভাইয়া, হাতে খাম আর মুখ গোমরা প্রিন্সিপাল ডেকেছিল, কোনো না কোনো তো কাহিনী আছে নিশ্চয়ই। তা কাহিনীটা কি বলেন তো? আসলে শরীফুল ভাই বললেন না, ট্রান্সফার হয়েছে আমার। কি কয়েকদিন পর পরই আপনাকে ট্রান্সফার করা হয় কেন বুঝলাম না। এখানে তো এসেছেন প্রায় 1 বছর হবে, এত তাড়াতাড়ি আবার অন্য জায়গায় ট্রান্সফার কি করে ভাই? আপনি কি সরকারের শত্রু নাকি শুধু আপনাকে ট্রান্সফার করে আর আমাকে দেখেন দীর্ঘ 10 বছর ধরে এখানে পড়ে আছি? আরে শরীফুল সাহেব বললেন না বিয়ে করেছি, তা তো জানেন। বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, আর আমাদের গ্রামেও একটা কলেজ আছে, আর এখানেই ট্রান্সফার লেটার পেয়েছি। স্বাধীনে এরকম কথা শুনে শরীফুল সাহেব অবাক হয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলে ওঠে। তা ভাই, আপনি কি করে আপনার নিজের গ্রামের কলেজে ট্রান্সফার নিলেন? আমাদেরকে একটু বলেন, আমরা ট্রাই করছি। সেই দেখেন 10 বছর ধরে এখানে পড়ে আছি, কতবার চেষ্টা করলাম ট্রান্সপোর্ট দিয়ে আমাদের থানার কোনো একটা কলেজে যেতে, কিন্তু কই পারলাম। আর আপনার কিনা চান কপাল ভাই, এসে নিজের গ্রামে ট্রান্সপোর্ট নিয়ে নিলেন। অনেক লাকি আপনি ভাই। তারপর সকলের সাথে কুশল বিনিময় করে প্রত্যেকটি ক্লাসে গিয়ে ছাত্রছাত্রীদের ট্রান্সফারের কথা বলে। বিকেলে কলেজ শেষ হতে স্বাধীন কলেজ থেকে বেরিয়ে যাবে, তার আগেই কিছুক্ষণ কলেজটাকে ভালোভাবে পরখ করে নেয় স্বাধীন। তারপর বাসায় গিয়ে ব্যাগপত্র গুছিয়ে রওনা হয়। বাসায় যেতে যেতে পরের দিন সকাল 12টা বেজে যায়। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আর তার নতুন কলেজের উদ্দেশ্যে রওনা হয় স্বাধীন। কলেজের গেট দিয়ে প্রবেশ করতে যাবে, তখনই দেখতে পায় পপি আর কিছু মেয়ে একটা বেঞ্চিতে বসে হাতে লাঠি নিয়ে। স্বাধীন তাদের সামনে দিয়ে যেতেই পপি অবাক, এমন সময় কখনো এখানে আশা করেনি স্বাধীনকে। পরক্ষণে নিজেকে সামলে নেয়। পপি বান্ধবীগুলো ভিতর থেকে একজন বলে ওঠে, এই যে এই ছেলে, এদিকে আসেন। মেয়েটির এরকম ডাক শুনে স্বাধীন তো অবাকের ষষ্ঠ পর্যায়ে পৌঁছে যায়। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে মেয়েটির কথায় সায় দিয়ে মেয়েগুলোর কাছে চলে যায়। স্বাধীন তো শুধু পপির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তখনই পপির বান্ধবী বলে ওঠে, এর আগে তো কখনো এই কলেজে দেখিনি, নতুন নাকি? মেয়েটির কথায় কোনো পাত্তা না দিয়ে এক দৃষ্টিতে পপির দিকে তাকিয়েছে স্বাধীন। স্বাধীনকে এইভাবে পপির দিকে তাকিয়ে থাকতে দেখে মেয়েটি রেগে গিয়ে বলে ওঠে, এই এভাবে তাকিয়ে আছিস কেন আমার বান্ধবীর দিকে? চোখ একদম তুলে ফেলবো কিন্তু। মেয়েটি এরকম কথায় স্বাধীন অনেকটা রেগে যায়। ঠাস করে মেয়েটির গালে একটা থাপ্পড় লাগিয়ে সেখান থেকে চলে যায়। পাশে থাকা আরেকটি মেয়ে বলে ওঠে। তখনই পাশ থেকে আরেকটি মেয়ে বলে ওঠে, কি তাহলে কি এইটা আমাদের নতুন স্যার? এই এত বদমেজাজি! জানি না এনার ক্লাস কি করে দেব। আমরা আর যে পড়াশুনো করি, শুধু তো আসি স্কুলে মারপিট করবার জন্যে। পাশ থেকে আরেকটি মেয়ের চিল্লানি দিয়ে বলে ওঠে, তাহলে আজ থেকে আমাদের দিন শেষ, নতুন স্যারের বাংলাদেশ। এ সময় এরকম কথা শুনে সেখানে উপস্থিত থাকা সকল মেয়েগুলো হাসতে লাগে, শুধু পপি বাদে। পপি এরকম গোমরা মুখ দেখে শেষে রেশমা বলে ওঠে, কিরে তোর আবার কি হলো? এরকম বাংলার পাঁচের মতো মুখ করে বসে আছিস কেন? আসলে সেই রকম কিছু ভালো লাগছে না, বাসায় যাব। তোরা কি যাবি কেউ বাসায়? সেখানে থাকা মেয়েগুলো সকলেই ক্লাসে যাবে বলে ওঠে, শুধু পপি আর রেশমা বাদে। কলেজে গাড়ি রাখার জায়গা থেকে গাড়ি নিয়ে বের হয়ে পড়ে পপি রেশমা। তারপর ড্রাইভ করতে লাগে পপি। কিছু দূর যাওয়ার পর পপিকে উদ্দেশ্য করে রেশমা বলতে লাগে, আচ্ছা তোর কি হয়েছে বলতো আমাকে? সে স্যার আসার পর থেকে দেখছি গোমরা মুখ করে বসে আছিস। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে পপি রেশমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, আরে সেরকম কিছু না, ভালো লাগছে না তাই বাসায় যাব, তার জন্য হুদাই এরকম দেখাচ্ছে আমাকে। না মামা, এখানে নিশ্চয়ই কোনো কাহিনী আছে। আমি রহস্যের গন্ধ পাচ্ছি। বিশেষ করে স্যারকে দেখার পর থেকেই কিরকম জানি মন মরা হয়ে পড়েছিস। আমাকে বলবি না প্লিজ, স্যারের সাথে তোর সম্পর্কটা কি? পপি জানে যেহেতু একবার ধরে ফেলেছে রেশমা, তাহলে কোনো মতে তার কাছ থেকে আর ছাড়া পাবে না। শেষমেশ পপি রেশমাকে সব কিছু খুলে বলে, আরও এও বলে যে তাদের ভেতরের সম্পর্কটা ঠিক না। তখন রেশমা বলতে লাগে, শোন, ছেলেটা যেহেতু তোকে দেখে ভয় করে, তো ওকে ভয় দেখিয়ে কাজ কর। দেখবি ভয় দেখাতে দেখাতে একদিন
ওকে জয় করে ফেলবি। আর কিছু বলে না রেশমা। রেশমার বাড়ির সামনে আসতেই পপি গাড়ি থামিয়ে রেশমাকে নামিয়ে দেয়। গাড়ি থেকে নেমে রেশমা পপিকে উদ্দেশ্য করে বলে, কালকে সময় মতো কলেজে চলে আসিস। আর হ্যাঁ, তোকে যে কথাগুলো বললাম সে কথা অনুযায়ী চলবি। দেখবি যে নিশ্চয়ই তোর কথা ছাড়া অন্য কারো কথা শুনবে না। তারপর পপি তার বাসে গিয়ে গাড়ি দাঁড় করিয়ে বাসে চলে যায়। রুমে গিয়ে ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করতে লাগে তার, কারণ স্বাধীন ফোন করার পর থেকে সে আর তার শ্বশুরবাড়ি ফিরে যায়নি, এখান থেকেই ক্লাস করেছে। পপির এভাবে জামাকাপড় গোছানো দেখে তার চাচি এসে বলতে লাগে, তার কিরে, কি হয়েছে এইভাবে জামা কাপড় গোছাচ্ছিস? কোথাও কি ঘুরতে যাবি নাকি? না চাচি, আমাদের কলেজে দেখলাম তোমাদের জামাই ট্রান্সফার নিয়ে এখানে চলে এসেছে। ভাবছি এখানে আর না থেকে শ্বশুরবাড়ি চলে যাই। তা তুই ভালোই বুঝিস। আর হ্যাঁ, স্বাধীনকে নিয়ে একদিন এসে ঘুরে যাস। তারপর জামাকাপড় গুছিয়ে বসে রুমে এসে দেখে পপির চাচা পত্রিকা হাতে নিয়ে পড়ছে। পপির হাতে ব্যাগ দেখে বলে ওঠে, তামা কই যাচ্ছিস তুই এরকম ব্যাগপত্র গুছিয়ে? তারপর পপি তার চাচাকে সকলের কথা খুলে বলেন। তারপর সেখানে না থেকে গাড়ি নিয়ে শ্বশুরবাড়িতে চলে আসে পপি। বাড়ির সামনে এসে পপি কলিং বেল বাজাতে স্বাধীনী বোন এসে দরজা খুলে, মা, ভাবি এসেছে দেখো। তারপর স্বাধীনের মা কিচেন রুম থেকে দৌড়ে এসে পপিকে জড়িয়ে ধরে আর বলতে লাগে, সেই যে ছেলেটাও গেল, তুইও গেলি। মাঝখানে একদিন এসে সামিয়াকে রেখে আবার চলে গেলি, আর দেখা করার প্রয়োজন মনে করিসনি। কই মা, প্রত্যেকদিন তো তোমাদের সাথে ভিডিও কলে কথা বলতাম। কোথায় মোবাইলে কথা বলা, কোথায় সামনাসামনি কথা বলা, রাত আর দিন তফাৎ, বুঝতে পেরেছিস? তারপর পপি মায়ের সাথে আরও কৌশল বিনিময় করে রুমে চলে আসে। রুমে এসে দেখে স্বাধীন আদর্শা হয়ে বসে মোবাইল চাপছে। ব্যাগপত্র রেখে ওয়াশরুমে যায় ফ্রেশ হবার জন্য। তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে পপি। তখনই স্বাধীন মোবাইল রেখে পপির দিকে তাকায়। তখন পপিকে উদ্দেশ্য করে বলে, তাহলে এই ছিল তোমার আসল রূপ? ছেলেদের মতো কলেজে গিয়ে গুন্ডামি করে বেড়াতে, আরও না জানি কত ছেলের সাথে শুয়েছো। হ্যাঁ, আমি গুন্ডামি করে বেড়াই, তার মানে এই না যে আমি খারাপ কাজ করি। তুই যেরকম পোশাক পরে কলেজে গিয়েছিলি, প্রত্যেকটা ছেলে তোর দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়েছিল, বুঝতে পেরেছিস? কই, কেউ কখনো তো আমার দিকে তাকাতেও সাহস পায়নি, আর সেখানে তুমি কিনা বলছো আমার দিকে লোভনীয় দৃষ্টিতে তাকায়। তোকে বলে কই তাকাবে নাকি? আর আমি এত তোকে নিয়ে ভাবছি কেন? আর মাত্র 2 মাস, তারপর তো তোকে ডিভোর্স দিয়ে দেব। আর আকাশ যে কথাগুলো বলেছিল তার সাথে সবই দেখছি ঠিক। তখনই পপি চট করে স্বাধীনের কাছে চলে আসে। স্বাধীনকে বলতে লাগে, আকাশ আকাশ আকাশটা কে? সেই বিয়ের পরের দিন থেকে দেখছি তুমি শুধু আকাশের নাম নিয়ে যাচ্ছ, সমস্যাটা কি তোমার বলবে? তখনই স্বাধীন তার হাতে থাকা ফোনটি মেসেজগুলো বের করে পপির সামনে দেয়। পপি মেসেজগুলো দেখে রেগে গিয়ে স্বাধীনের ফোন ঠাস করে আছাড় মেরে ভেঙে ফেলে। তুমি ফোন ভাঙলা কেন? এই ফোনে আমার কত প্রয়োজনীয় কাগজপত্র, ডকুমেন্টস ছিল জানো? আমি আর একটা কিনে দেব আপনাকে, তাও প্লিজ আর কথা বলবেন না। কথাগুলো বলছিল আর পপির চোখ দিয়ে টপ টপ করে পানি বের হচ্ছিল। স্বাধীন ওর কান্না দেখে বলে ওঠে, আমার সামনে ন্যাকা কান্না করবেন না। হয়তো ছেলেটা ভিডিওটা না করলে তোর আসল চেহারা দেখতেই পারতাম না। স্বাধীনের কথাগুলো কেন জানি পপির বুকে তীরের মতো বিঁধছিল। তারপর স্বাধীন রুম থেকে চলে যায় ছাদে। এদিকে পপি ভাবছে, তাহলে এই ব্যাপার, আমাকে না মানার? আমি তো এই কাজগুলো করিনি, তাহলে এটা কি করে হলো? তখন পপি তার ফোন বের করে তার বান্ধবী রেশমাকে ফোন করে। ফোন রিসিভ করে ওই পাশ থেকে রেশমা বলে, কি রে, কি হয়েছে? এই অবেলায় ফোন করলি? ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল বাইরে। রেশমার এই ঝিঝি বৃষ্টি অনেক পছন্দ। কাঁথা মুড়িতে শুয়ে হেডফোনে গান লাগিয়ে শুনছিল। তখনই ফোন করে পপি। পপিকে উদ্দেশ্য করে কথাগুলো বলে রেশমা, একটা সমস্যায় পড়েছি, প্লিজ হেল্প করবি? পপির কথাই কিরকম জানি কান্না মিশ্রিত কণ্ঠ পায় রেশমা। চট করে তার মাথা খারাপ হয়ে যায়, কারণ ছোটবেলা থেকে পপির সাথে তার বন্ধুত্ব। কখনোই মনে আঘাত দিয়ে কথা বলেনি, আর সেই মেয়েটি কিনা কান্না করছে। তখনই পপিকে উদ্দেশ্য করে রেশমা বলে, কি হয়েছে তোর? কান্না করছিস কেন? আরে আমাকে একটা হেল্প করবি প্লিজ? হ্যাঁ বল, কি হেল্প লাগবে তোর? আসলে হয়েছে কি? তারপর পপি রেশমাকে শুরু থেকে সবটা পর্যন্ত বলে।
তখনই রেশমা রেগে যায়, পপিকে উদ্দেশ্য করে বলে, শোন, যেহেতু তোকে একবার সন্দেহ করেছে, তো তার ভুল ভাঙানোর জন্য তার কাছাকাছি থাকবি আর যা বলে তাই শুনবি। আর হ্যাঁ, আরেকটা কথা, এইসব ভিডিও এআই দিয়ে তৈরি করা যায়। নিশ্চয় ভিডিওর ভেতরে কোনো ক্লু আছে। ঠিক সেরকম লক্ষ্য করিনি, ভিডিওতে আমার মুখটা দেখে রেগে গিয়ে ফোন আছাড় মেরে ভেঙে ফেলেছি। তাহলে তুই একটা কাজ কর, ফোনটা নিয়ে একটা মেকানিকের দোকানে গিয়ে সেরে নিয়ে আয়, তারপর ভালো করে ভিডিওটা দেখ, নিশ্চয় বুঝতে পারবি। তারপর তারা দুজন আরো কিছু কথা বলে ফোন কেটে দেয়। একটু পর স্বাধীন ছাদ থেকে নেমে রুমে চলে আসে, এসে দেখে পপি কান্না করছে। সে পপি চুল ধরে বলতে লাগে, আমার সামনে তুই এরকম ন্যাকা কান্না করবি না, যা নিচে যা, মা ডাকছে তোকে। তারপর পপি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে যায়। নিচে গিয়ে দেখে স্বাধীন মা কিচেন রুমে কি যেন রান্না করছে। কিচেন রুমের দিকে এগিয়ে যেতেই স্বাধীন মা পপিকে উদ্দেশ্য করে বলতে লাগে, তা মা, তুমি এখানে এসেছো কেন? আমি তো রান্না করছি, সাথে শেফালিও আছে। না মা, এমনিতেই আসলাম। আর কি দেখতে এসেছি, কি করছেন আপনারা? তাদের কথা বলার মাঝেই কলিং বেলটা বেজে ওঠে। তারপর স্বাধীনের মা পপিকে উদ্দেশ্য করে বলে, দেখ তো মাকে। তারপর পপি সেখান থেকে যে দরজা খুলে দেখতে পাই সামিয়া এসেছে। সামিয়া হঠাৎ তার ভাবিকে দেখে জড়িয়ে ধরে আর বলতে লাগে, কেমন আছো তুমি? কখন আসলে? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তুমি কেমন আছো? আছি মোটামুটি। কেন, পরীক্ষাটা কি অনেক কঠিন হয়েছে আজকে? না, তেমন কিছু না। তাহলে কি? ধুর ভাবি, কিছু না। তুমি আমার সেই কথার মাঝেই পড়ে আছো। সেখান থেকে তার রুমে চলে যায়। ফ্রেশ হয়ে নিচে এসে ভাবির সাথে আড্ডা দিতে লাগে। একটু পর রান্না শেষ হলে খাবার টেবিলে সব কিছু গোছাতে লাগে স্বাধীনের মা আর শেফালি। তখনই স্বাধীনের মা পপিকে উদ্দেশ্য করে বলে, পপি মা, যা তো স্বাধীনকে ডেকে নিয়ে আয়। আচ্ছা মা, আমি ডেকে আনছি ওনাকে। তারপর সেখান থেকে স্বাধীনকে ডাকতে তার রুমে চলে যায়। রুমে এসে দেখে স্বাধীন শুয়ে শুয়ে কি যেন ভাবছে। তখনই পপি স্বাধীনকে বলতে লাগে, নিচে আসেন মা, খাওয়ার জন্য ডাকছে আপনাকে। স্বাধীনের ভাবনার অবসান ঘটে পপির এরকম ডাকে। তারপর ভাবনার জগৎ থেকে ফিরে পপির দিকে তাকিয়ে বলতে লাগে, ক্ষুধা লাগেনি আমার, আপনি গিয়ে খেয়ে আসেন। তারপর স্বাধীনের সাথে অনেক জোরে করতে লাগে পপি। জোরে এক মাথায় ঠাস করে স্বাধীন থাপ্পড় দিয়ে বলতে লাগে, কি হয়েছে তোর? একবার বলেছি না খাবো না, তাহলে আমাকে এত জোরাজোরি করছো কেন? আর সাহস কি করে হয় আমার হাত ধরার? যা এখান থেকে। স্বাধীন থাপ্পড় দিতে পপির চোখ দিয়ে পানি বের হয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলতে লাগে, আপনি এসেছেন দেখে মা সেই বিকেল থেকে আপনার জন্য রান্না করছে, আর আপনি কিনা এখন বলছেন খাবেন না। মা রান্না করেছে শুনে স্বাধীন শোয়া থেকে উঠে ফ্রেশ হয়, খাবার টেবিলে চলে আসে। স্বাধীনের পিছনে পিছনে পপিয়ে চলে আসে। খাবার টেবিলে বসে পড়ে তারা দুজন। তখনই দৌড়ে এসে খাবার টেবিলে বসে পড়ে সামিয়া। সামনে তাকিয়ে ভাইয়াকে দেখে বলে ওঠে, ভাইয়া, কখন আসলে তুমি? এই তো সকালে এসেছি। তা এবার আমার জন্য কি এনেছো তুমি? আসলে তাড়াতাড়ি করে এসেছি, তাই তোর জন্য সেরকম কিছু আনতে পারিনি। বড় করে সামিয়ার মুখটা গোমরামুখ হয়ে যায়। তারপর চুপচাপ করে খেতে লাগে। স্বাধীন তাড়াতাড়ি খাবার শেষ করে তার রুমে গিয়ে একটা ব্যাগ নিয়ে আসে। সামিয়া খাবার খেয়ে যখন তার রুমের দিকে যাবে তখন পিছন থেকে স্বাধীন ডাকতে লাগে, কিন্তু স্বাধীনের ডাকে কোনো পাত্তা দেয় না সামিয়া। তখনই পাশ থেকে তার মা বলতে লাগে, তুই ভালো করেই জানিস যে তুই কোথাও গেলে কিছু না নিয়ে আসলে তোর সাথে অভিমান করে। আর ওকে রাগানোর কি দরকার ছিল? এমনিতেই বলতেই পারতিস তোর জন্য কিছু এনেছিস। আসলে মা, তোমার মেয়েকে আমার ছোট থেকে রাগাতেই ভালো লাগে, তাই আর কি। তারপর স্বাধীন তার মায়ের সাথে কথা বলা শেষ করে সামিয়ার রুমের দিকে অগ্রসর হয়। রুমের সামনে গিয়ে স্বাধীন দেখতে পায় সামিয়ার রুমের দরজাটা লাগানো। দরজায় কড়া নাড়তেই ওপাশ থেকে বলতে লাগে, কে দরজায় কড়া নাড়ছে? আমি। দরজা খোল, তোর সাথে কথা আছে। আমার কোনো ভাই নাই, তার সাথে দরকারি কোনো কথাও নাই আমার। তো আপনি এখান থেকে যেতে পারেন। দরজা খুলবি নাকি তোর দরজা ভেঙে ফেলবো? পারলে তুমি দরজা ভেঙে ফেলো, তাও আমি দরজা খুলবো না। হলে আর কি করার? এত এত গিফট তাহলে অন্য কাউকে দিয়ে দেই। স্বাধীনের এরকম কথা শুনে চোখের জল মুছে চট করে দরজা খুলে সামিয়া। দরজা খুলে স্বাধীন সামিয়ার চোখে পানি দেখে স্বাধীন বলতে লাগে, যে তুই কান্না করছিলি? পরক্ষণে নিজের চোখ মুছে নিয়ে বলতে লাগে,
না ভাইয়া, কান্না করবো কেন? আমি কোন দিন বাড়িতে আসলাম আর তোর জন্য কোনো গিফট আনিনি? এরকম কোনো দিন হয়েছে কি? না ভাইয়া, তা হয়নি। প্রত্যেকবারই তো আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতে। তাহলে তুই কি করে ভাবলি তোর ভাই তোর জন্য কিছু না নিয়ে বাড়িতে আসবে? এই নে গিফট। স্বাধীনের হাত থেকে গিফটগুলো নিয়ে সামিয়া দৌড়ে রুমে চলে যায়। একটু পর স্বাধীন তার রুমে যায়। রাত্রে স্বাধীনের কাছে পপি ঘুমোতে যাবে, তখনই পপিকে উদ্দেশ্য করে বলে ওঠে, কালকে উকিলের সাথে গিয়ে কথা বলেছে আর মাত্র 1 মাস পর তোকে ডিভোর্স দিতে পারবো আমি। ততদিন তুই আমার কাছ থেকে দূরে থাকবি। আর একসাথে সবার তো কোনো প্রশ্নই আসে না। তুই নিচে ঘুমাবি আর আমি উপরে। স্বাধীনকে উদ্দেশ্য করে কিছু বলতে যাবে, তখনই রেশমার বলা কথাগুলো পপির কানে বাজে। স্বাধীনের সাথে আর কোনো কথা বলে না, একটা কাঁথা নিয়ে নিচে ফ্লোরে শুয়ে পড়ে। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে পপি। নামাজের মোনাজাতে কেঁদে কেঁদে বলতে লাগে, হে আল্লাহ, জানি না আমার কে শত্রু, কেনই বা আমার সাথে এরকম করছে। আমার সম্বন্ধে তাকে ভুল বোঝানো হয়েছে, হয়তো তার জন্য আমার সাথে সে এরকম করছে। হয়তো তার ভুল একদিন ভাঙবে। কথাগুলো বলছিল আর কান্না করছিল। হঠাৎ স্বাধীনের ঘুম ভেঙে যায়। পপির বলা সকল কথাগুলো সে শুনে ফেলে। তখন সে মনে মনে ভাবতে লাগে, আসলে কি তাহলে মেয়েটাকে কেউ ফাঁসাচ্ছে? নামাজ পড়ে তো আর কেউ মিথ্যা কথা বলবে না। তারপর পপি নামাজ পড়ে জায়নামাজ ভাঁজ করে স্বাধীনের দিকে তাকাতে দেখে সে ঘুমিয়ে গেছে। একটু পর পপি এসে স্বাধীনের কপালে একটা চুমু খেয়ে নিচে চলে যায়। তারপর নিচে এসে পপি শেফালির সাথে রান্নার কাজে সাহায্য করে। অন্যদিকে স্বাধীন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে যায়। নিচে স্বাধীনকে বসে থাকতে দেখে পপি 1 কাপ চা বানিয়ে তার সামনে নিয়ে যায়, স্বাধীনের সামনে এগিয়ে দেয়। পপির হাতে চায়ের কাপ দেখে তাও অবাক তাকে দিচ্ছে। এটা দেখে স্বাধীন রেগে পপির হাত থেকে চায়ের কাপটি কেড়ে নিয়ে ফুলের ছুঁড়ে মারে। উপর থেকে এই দৃশ্যগুলো দেখছিল স্বাধীনের মা। স্বাধীন তার মায়ের দিকে একটু তাকিয়ে তারপর তার রুমে চলে যায়। একটু পর উপর থেকে নিচে নেমে আসে স্বাধীনের মা। তারপর পপিকে উদ্দেশ্য করে বলে, জানি না তোমাদের কি হয়েছে, কখনো জানতেও চাইবো না, কিন্তু হ্যাঁ একটা কথা, আমার ছেলে অনেক ভোলাবালা, তাকে যা বোঝানো যায় তাই বুঝে নেয়। আমি বলবো না যে তুমি আমার ছেলের সাথে জোর করে থাকো, শুধু এইটুকুই বলবো নিশ্চয়ই তাকে ভুল বোঝানো হয়েছে, তার জন্যই তোমার সাথে এরকম করছে। তারপর স্বাধীনের মা সেখান থেকে রান্নাঘরে চলে যায়। অন্যদিকে পপি ফ্লোরে থাকা কাছের টুকরোগুলো গুছাতে লাগে। স্বাধীন তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিজেকে পরিপাটি করে কলেজের উদ্দেশ্যে রওনা হয়। বাড়ি থেকে বের হতে যাবে, তখনই তার মা পেছন থেকে ডেকে ওঠে। পিছন ফিরে মাকে দেখে চমকে যায়। তখনই স্বাধীনকে উদ্দেশ্য করে তার মা বলতে লাগে, কি হয়েছে তোর, খেয়েছিস? না মা, বাইরে খেয়ে নেব। বাইরে খেয়ে নিবি মানে কি? রান্না হয়েছে, খেয়ে যা। আসলে মা ক্ষুধা নাই, তাই বলছিলাম আর কি। তারপর স্বাধীনকে টেনে খাবার টেবিলে নিয়ে যায়। এখনো কেউ আসেনি খাবার টেবিলে। তখন স্বাধীনকে উদ্দেশ্য করে তার মা বলতে লাগে, কি হয়েছে বাবা তোর, আমাকে তো বলতে পারিস। কই মা, তেমন তো কিছুই হয়নি। তাহলে সকালে পপির সাথে ওইরকম রুট ব্যবহার করলি কেন? ওই তেমন কিছু না, প্লিজ এ বিষয়ে তুমি কিছু জানতে চেও না। তাদের কথা বলার মাঝে হঠাৎ সামিয়া চলে আসে খাবার টেবিলে আর মাকে উদ্দেশ্য করে বলতে লাগে, মা, তাড়াতাড়ি খেতে দাও, আজকে তাড়াতাড়ি কলেজে যেতে হবে। তোর আবার তারা কিসের? না ভাইয়া, আসলে আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, তার জন্যই আর কি তাড়াতাড়ি। তারপর পপি কিচেন রুম থেকে এসে এক করে সকল খাবার নিয়ে এসে টেবিলে সাজাতে লাগে। একটু পর খাওয়া দাওয়া শেষ করে মার কাছ থেকে বিদায় নিয়ে স্বাধীন কলেজের উদ্দেশ্যে রওনা হয়। একটু পর কলেজে গিয়ে পৌঁছায়। কলেজে ঢুকতে যাবে, তখনই দেখতে পাই কালকে মেয়েগুলো কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে। একজনের পরনে ছেলেদের মতো শার্ট প্যান্ট দেখে বোঝার কীর্তি নেই যে এইগুলো ছেলে নাকি মেয়ে। যখনই স্বাধীন মেয়েগুলোর সামনে দিয়ে যেতে লাগে, তখনই রেশমা বলে ওঠে, কালকে থাপ্পড় দিয়ে তো চলে গিয়েছিলি, পাশে থাকা আমার বান্ধবী আমাকে আটকিয়েছিল, না হলে তোকে ওই দিনই দেখে নিতাম, তা আজকে তোকে কে বাঁচাবে? রেশমাকে একটা লাঠি দিয়ে স্বাধীনের পায়ে বাড়ি দেয়। তখনই দেখতে পাই দূর থেকে তার বান্ধবী ইশারা করে কি যেন বলছে। ইশারায় কথা বুঝতে না পেরে রেশমা ছেলেটিকে বলে ওঠে, এই শোন, তুই এখানেই দাঁড়িয়ে থাকবি, আমি একটু আসছি। জানিস আমার বান্ধবীর একটা বজ্জাত স্বামী তাকে শুধু মারে আর কাঁদায়, তাকে যদি
কাছে পাই না তাহলে যে কি করব। তারপর রেশমা স্বাধীনকে সেখানে দাঁড় করিয়ে পপির দিকে যেতে লাগে। রেশমা পপির কাছে যেতেই পপি রেশমাকে উদ্দেশ্য করে বলতে লাগে, আরে তুই ওনাকে কেন মারছিস? দেখলি না, কালকে চর মেরে চলে গিয়েছিল, তাই আজকে শাস্তি দিচ্ছি ওকে। আর হ্যাঁ, একটা কথা, তোর দাঁত উঠে পড়ছে। না আসলে আসলে কি বলতো, আমাকে সে কালকে থেকে দেখছি তোর ছেলেটার প্রতি কিরকম যেন একটা ইমোশন কাজ করে। কালকেও দেখেছি এক দৃষ্টিতে তাকিয়েছিলি ছেলেটার দিকে, কাহিনী কি তোর বলতো? আসলে এই হচ্ছে তোদের ভাই আর আমাদের স্কুলের নতুন। পপির মুখ থেকে এরকম কথা শুনে মুহূর্তে বোকা বনে যায় রেশমা। মুহূর্তে নিজেকে সামনে নিয়ে দৌড়ে গিয়ে স্বাধীনের সামনে গিয়ে বলতে লাগে, আই এম সো সরি স্যার, আসলে আমি বুঝতে পারিনি আপনি আমাদের কলেজের নতুন স্যার। তারপর স্বাধীন সেখান থেকে গুটি গুটি পায়ে টিচার্স রুমে গিয়ে বসে পড়ে। এদিকে পপি রেশমাও গিয়ে বসে পড়ে ক্লাসরুমে। স্কুলের বেল বাজতেই ক্লাসরুমে প্রবেশ করে প্রিন্সিপাল স্যার, সাথে স্বাধীন। সকলে দাঁড়িয়ে পড়ে প্রিন্সিপাল স্যার এসেছে বলে। তখন প্রিন্সিপাল স্যার সকলকে উদ্দেশ্য করে বলতে লাগে, এই হচ্ছে স্বাধীন, তোমাদের নতুন স্যার। আর আজ থেকে তোমাদের সে পদার্থবিজ্ঞান নিয়ে পড়াবে। আর শোনো, তার সাথে কেউ কিন্তু বেয়াদবি করবে না, সকলে স্যারের নজরে দেখবে তাকে। পপির পাশে থাকা মেয়েগুলো স্যারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর স্যারকে উদ্দেশ্য করে বলতে লাগে, স্যারটা কিন্তু অনেক হ্যান্ডসাম আছে, জানি না বিয়ে হয়েছে কিনা, বিয়ে না হলে স্যারের সাথে লাইন মারবো। মেয়েগুলোর এরকম কথা শুনে রেগে ওঠে পপি। পরক্ষণে মেয়েগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগে, তোরা হয়তো জানিস না স্যার ম্যারেড, আর তার একটা বাচ্চাও আছে যে কিনা ক্লাস 2-তে পড়ে। আর তুই কি করে জানিস? আসলে স্যার আমাদের পাশের গ্রামেই থাকে, সেই সুবাদে জেনেছি, এই আর কি। একটু পর ক্লাসরুম থেকে প্রিন্সিপাল স্যার চলে যায়। স্বাধীন পপিদের দিকে তাকিয়ে দেখে ফিসফিস করে মেয়েগুলোর সাথে কি যেন বলছে। পরক্ষণে পপিকে উদ্দেশ্য করে স্বাধীন বলে ওঠে, ক্লাসরুমে এসে তোমরা কি কথা বলছো? ক্লাসরুমকে কি তোমরা মাছের বাজার পেয়েছো? দাঁড়াও। হঠাৎ এরকম কথা শুনে মেয়েগুলো আর পপি স্যারের দিকে তাকায়। দেখে স্যার তাদের দিকে তাকিয়ে এই কথাগুলো বলছে। স্যারের এরকম কথা শুনে দাঁড়িয়ে পড়ে তারা। তাদেরকে দাঁড় করিয়ে অন্যান্য ছেলে মেয়েগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগে, তোমরা নিশ্চয়ই আমাকে চেনো না। আমার নাম স্বাধীন। আর আজকে কোনো ক্লাস হবে না, আজকে সবার পরিচয় জানা হবে। তারপর এক এক করে যে যার পরিচয় জানালো স্যারকে। যখন পপির পালা আসে তখন আমতা করে বলতে লাগে তার পরিচয়। একটু পর কলেজ শেষ করে বাসার উদ্দেশ্যে বের হয় স্বাধীন। রাস্তার সামনে রিক্সার জন্য দাঁড়িয়েছিল, তখনই তার চোখ যায়, দেখে পপি একটা ছেলের হাতে কি যেন দিচ্ছে। স্বাধীন ক্লাসরুমে যখন সবার পরিচয় জানতে চায় তখন এই ছেলেটার ভয়েস কেন জানি চেনে চেনে লাগে। তারপর স্বাধীন সেখানে দাঁড়িয়ে না থেকে চুপি চুপি তাদের কথোপকথন শুনতে চায়। তারপর স্বাধীন চলে যায় তাদের পিছনে থাকা গাড়িটার দিকে। লুকিয়ে থেকে পপি আর ছেলেটার কথোপকথন শোনে। ছেলেটার ভয়েসটা শুনে কীরকম জানি আরেকটু চেনা চেনা লাগে। তখন তার মাথায় চট করে খেলে যায় আকাশ নামের ছেলেটির কথা। তারপর স্বাধীন সেখানে আর না থেকে রাস্তার সামনে এসে গাড়ির জন্য অপেক্ষা করতে লাগে। একটু পর পপি একটা রিক্সায় করে এসে স্বাধীনকে বলতে লাগে, উঠে আসুন, এই টাইমে কোনো গাড়ি পাবেন না এখানে। আর যদি গাড়ি না পান বাসায় ফিরতে ফিরতে অনেক লেট হয়ে যাবে, তাই বলছিলাম রাগ না দেখিয়ে উঠে পড়। পপির কথা স্বাধীন এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেয়। পপির কথায় স্বাধীন কোনো গুরুত্ব দেয় না। তারপর পপি সেখানে না থেকে চলে যায়, কারণ বুঝতে পারছে স্বাধীনকে হাজারবার বলেও আর গাড়িতে উঠবে না। স্বাধীন অনেকক্ষণ ওয়েট করে গাড়ি না পেয়ে টুকটুক করে হাঁটতে লাগে বাসার উদ্দেশ্যে। অনেকক্ষণ হাঁটার পর বাসে এসে পৌঁছায়। রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাটে বসেছিল, তখনই পপি আসে। পপিকে দেখে অনেকটা রেগে যায়। তখনই পপির গলা টিপে দিয়ে খাটের উপর ফেলে তার শরীরের উপর উঠে বলতে লাগে, নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর কাছে কান্না করিস, আমাকে কি দেখানোর জন্য? তলে তলে তো ঠিকই পরকিয়া করিস তুই। আমি তোকে বারবার করে বলছি আকাশ নামে কাউকে চিনিস নাকি? তুই বলেছিস না আমি চিনি না। তাহলে সেই ছেলেটাকে? তুমি কোন ছেলের কথা বলছো আমি বুঝতেই পারছি না। এখন আমার সামনে ভালো সাজা হচ্ছে। তুই যে কলেজ শেষ হওয়ার পর একটা ছেলের সাথে কথা বললি, তা কি আমি দেখিনি তুই ভাবছিস? ও ওই ছেলেটা, ওর নাম তো শিহাব। ওর নাম আকাশ হতে যাবে কেন? তুই আবার মিথ্যা বলছিস।
আমি মিথ্যা বলতে যাব কেন? ওয়েট। তারপর পপি শিয়াব নামের ছেলেটাকে কল করে ওই পাশ থেকে ফোন রিসিভ করে বলতে লাগে। কিরে এই অবহেলা, ফোন করেছিস যে, কোনো দরকার কি? ছেলেটা কণ্ঠ শুনে শিওর হয়ে যায় এই ছেলেটাই সেই ছেলেটা যাকে সে আকাশ নামে চেনে। তারপর পপি বলতে লাগে, আচ্ছা তোর পুরো নামটা কি? কেন, তুই জানিস না আমার পুরো নামটাই শিহাব ইসলাম। আচ্ছা তোর কোনো ডাকনাম নেই? আমার ডাকনাম কিংবা কোনো নাম থাকলে তো জানতি। আচ্ছা ফোনটা সেরেছিস তুই? এরে, আচ্ছা ফোনটা কার আর সেরেছি, কিন্তু পিন জানি না বলে চেক দিতে পারছি না। ফোনটা আমার এক বন্ধুর, আর তোকে চেক দিতে হবে না। কালকে কলেজে ফোন নিয়ে আসবি। এই বলে ফোনটা কেটে দেয় পপি। তারপর স্বাধীন পপির উপর থেকে উঠে বলতে লাগে। তাহলে ছেলেটার নাম আকাশ না শিহাব? তারপর স্বাধীন পপিকে সকল কথা খুলে বলে, আর এও বলে যে কালকে ছেলেটাকে শেষ করবে। পপি তাকে থামিয়ে দিয়ে বলতে লাগে, জানি না শিহাব কেন এরকম করছে, আর ও আমার বন্ধু না, জাস্ট ক্লাসমেট। ওকে তো এর শাস্তি পেতেই হবে। আচ্ছা ওয়েট, ওকে শাস্তি আমি দেব না, আমার বান্ধবী দেবে। এরপর পপি রেশমাকে ফোন করে। তারপর রেশমাকে সবকিছু খুলে বলে। ওই পাশ থেকে রেশমা বলতে লাগে, আমার বান্ধবীকে কাঁদিয়েছে, ওর যে কি হাল করবো না আমি। কালকে একবার কলেজে আসুক, দেখ সকলের সামনে যদি ন্যাংটা করে না ঘুরাইছি পুরো কলেজে, তাহলে ওর একদিন কি আমার একদিন। তারপর ফোন কেটে দেয়। দৌড়ে এসে জড়িয়ে ধরে পপিকে। একটু পর পপি অভিমানে বলতে শুরু করে, তুমি আমার কাছে আসবে না। এতদিন ধরে যে অবহেলা করেছো তার প্রতিশোধ নেব আমি। কি প্রতিশোধ নেবে তুমি? এই বলে দুজন হারিয়ে যায় ভালোবাসার এক অন্তিম মুহূর্তে। পরদিন সকালবেলা পপি আগে উঠে ফ্রেশ হয়ে আয়নার সামনে বসে মাথার চুল আঁচড়াচ্ছিল। স্বাধীনের ঘুম ভেঙে সামনে পপিকে এরকম রূপে বসে থাকতে দেখে পিছন থেকে এসে জড়িয়ে ধরে আর বলতে লাগে, আমার এত সুন্দর বউটাকে কিনা আমি অবহেলা করছি? আর ঢং করতে হবে না, ছাড়ো আমাকে, ফ্রেশ হয়ে আসো। তারপর স্বাধীন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়। আর এদিকে নিচে নেমে পপি কিচেন রুমের দিকে যায়। দেখতে পাই স্বাধীনের মা আছে, রান্না করছে। পপিকে এরকম হাস্যোজ্জ্বল মুখে দেখে স্বাধীনের মা বলতে লাগে, পপি মা, কি হয়েছে তোমার? এরকম হাসি খুশি দেখাচ্ছে যে। না মা, সেরকম কিছু না। মা, আপনাকে রান্নার কাজে সাহায্য করি? না, তোমাকে আর কিচেনের রুমে যেতে হবে না। তুমি গিয়ে স্বাধীনকে ডেকে নিয়ে আসো, রান্না শেষ, এখন টেবিলে সাজাবো। তারপর পপি স্বাধীনকে ডাকতে রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করতেই স্বাধীন ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। স্বাধীনের শরীরে ছিল শুধু একটা টাওয়াল, মাথার চুলতে টপ টপ করে পানি পড়ছে। লোভনীয় লাগছে তাকে। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে পপি বলতে লাগে, দেখেছো একবার কত বাজে? 8টা বেজে গেছে, কলেজে যেতে হবে তাড়াতাড়ি। পোশাক পরে নিচে আসো, মা তোমাকে ডাকছে খাবার টেবিলে, তোমাকে যেতে বললো। কথাটা বলে সেখান থেকে চলে আসে, কারণ নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না সে। তারপর স্বাধীন জামা কাপড় পরে খাবার টেবিলে এসে বসে পড়ে। খাওয়া দাওয়া শেষ করে পপি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হয়। তাদের দুজনকে একসাথে দেখে অনেকে অবাক হয়ে যায়। স্বাধীন সোজা টিচার্স রুমে চলে যায়, আর অন্যদিকে পপি রেশমার কাছে চলে যায়। হালারে আগে আজকে পাই, দেখ ওর কি অবস্থা করি। এরপর রেশমা পপিকে বলে শিয়াবকে কল করার জন্য। কল রিসিভ করে ওই পাশ থেকে শিয়াব বলতে লাগে, হ্যাঁ পপি কই, আমি কলেজের গেটের সামনে। তাহলে তুই আমাদের কলেজের সামনে বটগাছের নিচে আয়। ওকে, তাহলে তুইও এখানেই থাক, আমি আসছি। আজকে আর পপি স্বাধীনের কথায় অবদ্ধ হয়নি। আজকে পপি কলেজে এসেছে 3 পিস পরে, সাথে হিজাব করে। এতে অনেক সুন্দর লাগছিল পপিকে। পাশ থেকে রেশমা বলতে লাগে, স্যার তো তোকে পুরাই বদলে দিল রে। জানি না আমাদের বদলানোর লোক কবে আসবে। শোন, বদলানোর হলে এমনিতেই বদলানো যায়, লোক লাগে না। বুঝতে পারছি, তাও ঠিক। আর ওই যে নে তোর ফোন। আর তোর জামাই যে কলেজের স্যার, তা তো আমাদেরকে বললি না। তুই কি করে জানলি আমার জামাই কলেজের স্যার? আমি তো এখন পর্যন্ত রেশমাকেও বলিনি, তা তুই কি করে জানলি বলতো? আসলে আসলে মুখ দিয়ে কি কথা বের হচ্ছে না, শুধু আসলে করছিস? না, আসার সময় দেখলাম তুই আর স্যার একসাথে করে গাড়িতে আসলি, তাই বললাম আর কি, অনুমান করেই। তাহলে আমার অনুমানটা সঠিক? শিয়াবের এরকম প্রশ্ন শুনে সবাই অবাক হয়ে যায়। পরক্ষণে রেশমা রেগে গিয়ে শিয়াবের কলার ধরে।
কলেজ মাঠে দাঁড় করে সকলকে উদ্দেশ্য করে বলতে লাগে, কিছুদিন পরপরই যে আমাদের উলঙ্গ ভিডিও বের হতো, যা আমরা কখনোই করিনি, সেই ভিডিওগুলো আর কেউ না, শিয়াব তৈরি করেছে এআই দিয়ে। তাহলে ওর কি করা উচিত বলতো তোরা? রেশমার এরকম চিলিয়ে কথা শুনে সকল ছেলেমেয়েরা ক্লাস থেকে বেরিয়ে কলেজ মাঠে উপস্থিত হয়। রেশমার এরকম কথা শুনে একটা মেয়ে বলে ওঠে, আপু, এর জন্য আমি আমার বাবা মার সামনে মুখ দেখাতে পারিনি। 5 মাস হলো আমার তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই, শুধুমাত্র এর জন্য। একে আমি মারবো আগে। মেয়েটা এগিয়ে এসে মারতে যাবে, তখনই শিয়াব চিৎকার দিয়ে বলে ওঠে, আমি যে এই কাজগুলো করেছি তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে আমাদের কলেজের নতুন স্যার। তোমরা অনেকেই জানো না, পপির বিয়ে হয়ে গেছে, আর সেই বিয়েটা আর কারোর সাথে না, আমাদের কলেজের নতুন স্যারের সাথে হয়েছে। আর এই ছেলেটা পপির ওই রকম ভিডিও তৈরি করে স্যারের কাছে পাঠাতো। তখনই স্বাধীন এগিয়ে আসে, সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগে, আচ্ছা তুমি কেন মেয়েদের সাথে এরকম করো প্লিজ সকলকে বলো। তারপর শিয়াব কাঁদতে কাঁদতে হাঁটু গেড়ে কলেজ মাঠে বসে পড়ে আর সকলকে উদ্দেশ্য করে বলতে লাগে, আমার একটা বোন ছিল যার নাম মুন্নি। আমার বোনটা এই কলেজে পড়াশোনা করতো। একদিন একটা ছেলে এআই দিয়ে খারাপ ভিডিও তৈরি করে কলেজের গ্রুপে ছেড়ে দেয়। তারপরে আমার বোনকে সকলে ঘেন্না করতে লাগে। এক পর্যায়ে মা বাবা জেনে যায়। তারপর মা বাবা আমার বোনকে অনেক কথা বলে। এত অবহেলা সইতে না পেরে কলেজের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। তারপর আমি ভিডিওটা নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করলে দেখতে পাই ভিডিওটা এআই দিয়ে তৈরি করা। তারপরে এই কলেজে আসি, সকলের ফেসবুক থেকে পিক নিয়ে এআই দিয়ে খারাপ ভিডিও তৈরি করে কলেজের গ্রুপে আপলোড দিতে থাকি। শিয়াবের এরকম কথা শুনে সবাই হতাশ বনে যায়। তারপর স্বাধীনকে শিয়াবকে টেনে তুলে একটু পর স্বাধীন সকলকে উদ্দেশ্য করে বলে, বুঝতে পেরেছি তোমার মাথায় প্রচুর পরিমাণ রাগ জমেছিল তার বোনের আত্মহত্যা করার পর থেকে, আর নিজের বোনের বদলা নেওয়ার জন্য এরকম করেছে সে। তোমরা সবাই ছেলেটাকে মাফ করে দাও। তারপর সেখানে থাকা সকল মেয়েগুলোর কাছে গিয়ে শিয়াব মাপ চায়। এক এক করে সকল মেয়েগুলোকে মাপ করে দেয়। তারপর শিয়াবকে উদ্দেশ্য করে স্বাধীন বলতে লাগে, দেখো তোমার বোনের মৃত্যুর সাথে এই মেয়েগুলোর কি হাত। তুমি কেন এদেরকে সমাজের সামনে এমনভাবে উপস্থাপন করছো কেন? তোমার বোনকে তো আর ফিরে পাওয়া যাবে না। একবার ভেবে দেখেছো তুমি যার সাথে এরকম করছো তারও তো একটা ভাই থাকতে পারে। তখন সেও যদি তোমার মতো রেগে এরকম কাজ করতে থাকে তাহলে তো সমাজে একদম মেয়েদের সম্মান নিয়ে খেলা হবে। যা হবার হয়েছে, নতুন করে শুরু করো। তারপর শিয়াব সকলের সামনে প্রতিজ্ঞা করে যে সে আর এরকম কাজ করবে না। তারপর এক এক করে যে যায় ক্লাসরুমে চলে যায়। শিয়াব সে মাঠে বসে থেকে কান্না করছিল। একটু পর স্বাধীন তার কাছে গিয়ে তাকে তুলে বট গাছের নিচে থাকা বেঞ্চিতে বসতে বলে, তোমাকে কিভাবে যে সান্ত্বনা দেব তার ভাষা আমার জানা নেই। যা হবার হয়ে গেছে তা ভেবে আর তো লাভ নেই। নতুন করে নিজের জীবন করো। আমি দেখেছি তুমি খুব নিখুঁতভাবে ভিডিও এডিটিং করো, আর তোমার ট্যালেন্টও আছে বটে। তাহলে তুমি ট্যালেন্ট অপচয় না করে অন্য জায়গায় ইউজ করো, দেখবে ভালো ফলাফল পাবে। আর হ্যাঁ, এরকম জানি আর কারোর সাথে করো না। কথাগুলো বলে স্বাধীন শিয়াবের কাছ থেকে চলে যায়। এভাবে পার হয়ে যায় 6টা বছর। 6 বছর পর বাবা মিষ্টি মুখ করো, আমাদের অফিসে নতুন ডিল অ্যাপ্রুভাল করেছে কোম্পানি। এতে আমাদের কোম্পানিটি বাংলাদেশের টপ 5-এ চলে এসেছে। আমি জানতাম তুই আমার কোম্পানিটা এগিয়ে নিয়ে যাবি। ধন্যবাদ বাবা আমার উপর ভরসা রাখার জন্য। বাবা বাবা আমাকেও একটা মিষ্টি দাও। এই যে নাও মামুনি, কিন্তু একটাই, এর বেশি কিন্তু খাওয়া যাবে না, খেলেই তোমার দাঁতে পোকা ধরবে। দাদু ভাই আজকের জন্য বাবাকে একটু বলো না, আমি আজ অনেকগুলো মিষ্টি খাবো, কিন্তু বাবা যেন কিছু বলে না। তুমি খাও দাদু ভাই, এই বয়সে মিষ্টি খাবে না তো আমাদের বয়সে এসে মিষ্টি খাবে? আপনারাই লাই দিয়ে দিয়ে মাথায় তুলে বাদর বানিয়েছেন মেয়েটাকে। বাঁদর না হলে বাড়িটাকে এভাবে নাচাতো কে? আর আমার দাদু ভাই বাঁদর না, আমার দাদু ভাই কিউট একটা পরী। রিমা মা আসো, ভাত খাও। ভাত না খেয়ে দৌড়ে এখানে আসলে কেন? দেখো না মা, বাবা এসেছে আর আমাকে বলছে মিষ্টি একটা খেতে। আচ্ছা তাহলে তুমি মন ভরে মিষ্টি খাও। আর একটা কথা শোনো, খাবার কিন্তু শেষ করে তবেই তোমায় ছাড়ছি। এবারের মতন মাফ করে দাও, এতগুলো ভাত খেতে পারবো না আমি। রিমার মুখ থেকে পাকনা পাকনা কথা শুনে সকলে হাসতে লাগলো।
বুঝতে পারছেন না তো? রিমা হচ্ছে স্বাধীন আর পপি মেয়ে। রিমার বয়স 3 বছর। 4 বছর আগে স্বাধীন শিক্ষকতা ছেড়ে দিয়ে তার বাবার ব্যবসার হাল ধরে। তার বাবার ব্যবসা প্রতিষ্ঠান ছিল বাংলাদেশের টপ 100-র ভিতর, আর এখন সেই ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশের টপ 5-এ। কি হয়েছে তোমার? এরকম মিষ্টি এনে মা বাবাকে খাওয়াচ্ছ? আসলে আমরা একটা আমেরিকার কোম্পানির ডিল পেয়েছি, যে ডিলটা প্রায় 2000 কোটি টাকার। আর এতে আমাদের কোম্পানিটা বাংলাদেশের টপ 5-এ চলে এসেছে। ও, তাহলে তো এটা অনেক আনন্দের বিষয়। আর তোমাকে একটা সারপ্রাইজ দিব এটার জন্য। কি সারপ্রাইজ এখনই বলো না, আমার তো আর তর্স হয়েছে না। এখানে বলা যাবে না। তারপর স্বাধীন ফ্রেশ হবার জন্য রুমে গেল। ওয়াশরুম থেকে বের হতে দেখে পপি আয়নার সামনে চুল আঁচড়াচ্ছে। পিছন থেকে সে পপিকে জড়িয়ে ধরে আর বলতে লাগে, কি সারপ্রাইজ দিবে বলো না। তখনই পপি স্বাধীনের হাতটা নিয়ে তার পিঠে রাখে। স্বাধীন অল্প একটু ইঙ্গিত পায়, পরোক্ষভাবে নিজেকে সামনে নিয়ে পপিকে প্রশ্নসূচক দৃষ্টিতে বলে, তাহলে কি আর একটা বেবি আসছে আমাদের? পপি মাথা দিয়ে হ্যাঁ সম্মতি জানায়। এভাবে কাটতে লাগলো তাদের দুষ্টু মিষ্টি ভালোবাসার সংসার।